আচ্ছা, আমরা আমাদের আজকের ভাইভা সেশনটা শুরু করি। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে সবাই যুক্ত হচ্ছেন। আম, আমরা আজকে মূলত বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক কভার করার চেষ্টা করব এবং আপনাদের সাথে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলবো। বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলবো হচ্ছে বিভিন্ন বেশ কিছু টপিক নিয়ে আপনারা জানতে চান বা ওরকম আলাদা করে আসলে ভিডিও তৈরি করা পসিবল হয় না, যেহেতু মোটামুটি একটা ভালো ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো গ্যাপে গ্যাপে আপনাদের সমসাময়িক অর্থাৎ আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কি অবস্থা বা কি হতে চলেছে সামনে, ছোট ছোট কিছু জিনিস নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনাগুলো চলতে থাকবে। তো আমাদের মূলত বেসিক্যালি আমি আমার গত সেশনটা তো যেটা বলেছি, আমরা কিন্তু প্রথম সেশনে কিন্তু একটা, গত সেশনটাতে কিন্তু আমি বলতে গেলে আসলে আপনার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন, অর্থাৎ আপনি ভাইবা বোর্ডে যাওয়ার আগে আপনি নিজেকে কিভাবে করে প্রস্তুতি নিতে পারবেন, নিজেকে কিভাবে করে প্রস্তুত করতে পারেন, আপনার কোন কোন বিষয়গুলো একটু দেখা দরকার বা কাভার করা দরকার, এই পূর্ণাঙ্গ বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। এবং আমি বারবার দুইটি বিষয়কে মানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে প্রথম কথা বলেছি যে আপনি যেহেতু কলেজ লেভেলের ভাইবা দিতে যাবেন, সেহেতু আপনি কলেজ লেভেলের বই থেকে অনেকগুলো কোয়েশ্চেন পাবেন। কলেজ লেভেলের বই থেকে আপনাকে যাচাই বাছাই করে দেখা হবে। আমার এই কথাটা মিলিয়ে নিয়েন যে আপনার কলেজ লেভেলের বইটা সম্পর্কে কতটুকু দক্ষতা আছে। পাশাপাশি যে টপিকগুলো আপনার কলেজ লেভেলের বইয়ে, অর্থাৎ আমাদের এইচএসসি লেভেলের বইয়ে নেই, অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা অপারেটিং সিস্টেম, এইগুলো হচ্ছে যে আপনাদেরকে পাশাপাশি কিছু আইডিয়া নিতে হবে। এবং কি কি টপিক পড়বেন, কিভাবে পড়বেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে কি পড়বেন, অপারেটিং থেকে কি কি দেখতে পারবেন, এগুলো নিয়ে কিন্তু আমি প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে আপনি এই জিনিসগুলো একটু দেখতে পারেন। আমার সব থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলা আছে সেটা হচ্ছে যে এখানে ভাইভা নিয়ে প্যানিক করার কিছু নাই। এই যে যেমন দেখেন, আপনারা বিভিন্ন বিষয়গুলো নিয়ে টেনশন করেন, আমার কিন্তু আসলে সত্যি কথা বলতে আমি বেশ কিছু মানে প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেগুলো নিয়ে খুব প্রেশারের মধ্যে আছি। পাশাপাশি হচ্ছে যে কলেজ ওপেন আছে। তো তারপরেও হচ্ছে যে আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদেরকে একটা সাপোর্ট দেওয়া যায়, কারণ বেসিক্যালি দেখা যায় যে কি প্রতিদিন অনেক অসংখ্য এসএমএস পাই যে ভাইবা নিয়ে একটা টেনশন হচ্ছে। কারণ আসলে স্বাভাবিকভাবেই একটা চিন্তা হওয়ার কথা বা একটা দুশ্চিন্তা থাকার কথা, কিন্তু একটা চেষ্টা করি কি একটা সেশন নিলে বা কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করলে বা আপনাদের সাথে একটু মনে করেন কিছুক্ষণ আপনাদের সাথে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তখন দেখা যাচ্ছে যে আপনি একটু রিল্যাক্স হচ্ছেন বা আবার একটা সাহস পাচ্ছেন এই বিষয়টা। ঠিক আছে? তো টেনশন নেওয়ার কিছু নেই, প্যানিক হওয়ারও কিছু নেই। আপনি আপনার কাজটা করে যান, এরপর যেটা হবে সেটা দেখা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? পূর্ণাঙ্গভাবে নিজেকে তৈরি করেন, পরিশ্রম করতে থাকেন, কোনো সমস্যা নেই। আর ভাইবা নিয়ে অনেস্টলি স্পিকিং কোনো প্যানিক করার দরকার নেই। তবে হ্যাঁ, বেশ কিছু টপিক আমার সামনে এসেছে, তো সেগুলো নিয়ে আমি একটু ছোট্ট ছোট্ট আলোচনা করতে চাই। যার মধ্যে প্রথম একটা কোয়েশ্চেন, হ্যাঁ, আমরা হচ্ছে যে আম, এটা কি বলেছেন স্যার, কাইন্ডলি ব্যাংক আইটি কোর্সটা নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা করবেন। আচ্ছা, আহ, আসলে আমি মানে কি বলবো, আপনারা একটু 15 তারিখ পর্যন্ত ওয়েট করেন। আমার একটা জিনিস হচ্ছে কি, দেখেন আমি স্যার সেশন ওয়ানটা কি ইউটিউবে দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে। দেওয়া আছে, আমি ওই দিনই আপলোড করে দিয়েছি। আজকেরটাও আমি ওই দিন আপলোড করে দিব। আচ্ছা, শুভদীপ মনে হয় বলেছেন। তো আসলে বেসিক্যালি হচ্ছে যে আমি আপনাদেরকে 15 তারিখ পর্যন্ত একটু ওয়েট করতে বলেছি। একটু সময় দিবেন। আমি আসলে একটা জিনিস কি, আমি বাস্তবিক জীবনেও আমি পার্সোনালি হচ্ছে যে খুব গুছিয়ে কাজ করতে পছন্দ করি, দায়িত্ব নিয়ে কাজ করতে পছন্দ করি। যে কাজটা আমি গুছিয়ে দায়িত্ব নিয়ে করতে পারবো, সেই কাজটাতে আমি হাত দিব, না হলে আমি হাত দিব না। যেটাতে আমি হচ্ছে যে আমার বেস্টটা দিতে পারবো বা বেস্টটা দেওয়ার মতো একটা টিম তৈরি করতে পারবো, তখন হচ্ছে যে আমি সামনের দিকে এগোবো। ঠিক আছে? তো আর একটা সপ্তাহ আমাকে একটু সময় দেন, আমি আমি জানাবো, ডিটেলস জানাবো, দেখি কি হচ্ছে না হচ্ছে। এটার জন্য আসলে বেসিক্যালি যেটা দরকার সেগুলো নিয়ে পূর্ণাঙ্গ আলাপ আলোচনা বা সবকিছু চলছে। তো দেখা যাক, যদি বেটার কিছু করতে পারি বা বেটার কিছু দেওয়া যায়, তাহলে আশা করি দেখা যাক কি হয়। ঠিক আছে? এটা নিয়ে এখন আলোচনা করছি না, এখন আপাতত এনটিআরসি এর মধ্যেই থাকি আর কি। ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি কোর্সের বিষয়ে শিউরিটি দিলে তাহলে আইটির জন্য অ্যাপ্রোচ করব। আচ্ছা,
স্যার ভাইবা শিট কি দিবেন পিডিএফ করে? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ করে পেয়ে যাবেন। যেগুলো যেগুলো সিঙ্গেল ইমেজ আকারে দিচ্ছি সেগুলো হচ্ছে যে পিডিএফ করে দিয়ে দিব। হ্যাঁ শুভদীপ, একটা ট্রাস্ট রাখছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ট্রাস্টটার জন্য, রাখার জন্য ধন্যবাদ। তবে সমস্যা নেই, এক সপ্তাহের মধ্যে আপডেট পেয়ে যাবেন, দেখা যাক কি হয়, ঠিক আছে। এগুলোর আসলে অনেক ব্যাপার স্যাপার আছে। আমি মনে করেন একটা একটা জিনিস ভালো মতো দিতে পারলাম না, কিন্তু আমি ইয়ে করলাম, তাহলে কিন্তু এটা আবার বিফলে চলে যায়। ঠিক আছে, এখানে যেহেতু আমার উপর একটা ট্রাস্ট আছে বা আমার কথার উপর একটা ট্রাস্ট আছে, তাহলে আগে সেই কোয়ালিটিটা আমাকে এনশিওর করতে হবে, তারপর পরের কথা হচ্ছে পরে। ঠিক আছে, আমি এগুলো নিয়ে কথা বলবো, বিস্তারিত কথা বলবো। তো আপনাদেরকে একটু জাস্ট একটা ইনফরমেশন একটু জানিয়ে রাখি। আপনারা এখানে যারা আছেন মোটামুটি, বা পরবর্তীতেও যারা এই আম, মানে হচ্ছে যে রেকর্ডটা দেখছেন, এই ভাইভা সেশনটা দেখছেন, একটা অফ টপিকে একটা ছোট্ট একটা নোটিশ দিয়ে রাখি আপনাদেরকে। সেটা হচ্ছে আগামী 11ই 11 মে, ঠিক আছে, মেয়ের 11 তারিখ, ঠিক আছে, 11ই মে রবিবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত এই সময়টা একটু ফ্রি রাখবেন নিজেকে। ঠিক আছে, এই সময়টা একটু ফ্রি রাখবেন। আমরা আম, আচ্ছা স্যার, আপনার ব্যাংক আইটি কোর্সের অপেক্ষা আছে, আচ্ছা। ধন্যবাদ ধন্যবাদ, ট্রাস্ট রাখছেন, সমস্যা নাই, ট্রাস্ট রাখেন, দেখা যাক, আমি এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি যেটা একটু বলছিলাম, একটু অফ টপিক একটু অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই। আগামী 11ই মে আপনারা যারা আইটি ক্যারিয়ার নিয়ে, মানে অর্থাৎ আইটি ক্যারিয়ার করতে চান, অথবা আপনারা বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে জব করতে চান, আপনি বিভিন্ন, আপনি বাইরে হচ্ছে যে এমএস করতে চাইছেন, মানে বিভিন্ন আপনার মানে জানার থাকতে পারে, আপনার কোয়েশ্চেন থাকতে পারে, ঠিক আছে। আপনার মানে আপনি কোন দিকে যাবেন, আপনি কি প্রোগ্রামিং সাইডে যাবেন, নাকি আপনি ব্যাংক সাইডে যাবেন, নাকি আপনি লেকচারার সাইডে যাবেন, নাকি আপনি রিসার্চ করবেন, মানে আপনার, আপনি মানে মোটামুটি প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আপনি আপনার গাইডলাইনটা ঠিক মতো না পাওয়ার ফলে আপনি সঠিকভাবে এগোতে পারছেন না। তাহলে আপনাদের জন্য হচ্ছে যে আপনারা আগামী 11ই মে রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত, আমি কালকেই বাকি ডিটেলসটা জানাবো, একটু 1 ঘন্টা সময় রাখবেন। 3জন গেস্ট আমাদের সাথে যুক্ত হবেন। এটা আমি আসলে আপনাদেরকে কিন্তু কথা দিয়েছিলাম যে এই প্ল্যাটফর্মটা থেকে আমি হচ্ছে যে আপনাদের মানে যে যতটুকু গাইডলাইন দেওয়া প্রয়োজন, বা যতটুকু আপনাদের সাথে এগুলো সেশন করে আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন, আমি করব। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা এটা হচ্ছে যে ক্র্যাক আইসিটি এই পেজে সময়টা দিবেন, এই পেজ থেকে লাইভ হবে, এবং 3জন খুবই গুরুত্বপূর্ণ গেস্টকে আমি নিয়ে আসব, যারা হচ্ছে যে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এবং আপনাকে হচ্ছে যে এই বিষয়, আপনার যে জিনিসগুলো নিয়ে কনফিউশন আছে, আপনার যে বিষয়গুলো নিয়ে জানার আছে, সেটা সম্পর্কে আপনাকে একটা ভালো বেটার আইডিয়া দিতে পারবে। এরকম থাকবে। আপনার যা যা কোশ্চেন আছে আপনি নোট ডাউন করে রাখবেন, দরকার হলে লিখে রাখবেন, সেগুলো করবেন, জেনে নিবেন, এবং আপনার হচ্ছে যে পড়াশোনা ভালো মতো শুরু করবেন, বা আপনার যে যে গাইডলাইন দরকার সেটা। তাহলে 11ই মে রাত 9:30 থেকে শুরু হবে, এবং 1 ঘন্টা, বেশি সময় দিবেন না, 1 ঘন্টা সময় দিবেন। আমরা একটা ক্যারিয়ার আড্ডা করব, যেখানে আমরা 3জন গুরুত্বপূর্ণ গেস্টকে নিয়ে আসব। আপনারা হয়তো অনেকে দেখলেও চিনবেন, তাদেরকে নিয়ে আমরা হচ্ছে যে আমরা আইটি ক্যারিয়ার আড্ডা করব, ঠিক আছে, যেখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, এবার আমরা এনটিআরসির ভাইভা সেশনে চলে আসি। তো আমি প্রথমে আপনাদের কিছু কোয়েশ্চেন, মানে আনসারগুলো একটু দেওয়ার চেষ্টা করি, যেগুলো আমি রিসেন্টলি গত কয়েকদিনে আমি ইনবক্সে পেয়েছি। 1 নাম্বার হচ্ছে, আপনাদের মেইন সার্টিফিকেট তোলা নাই, আপনাদের হচ্ছে যে প্রফেশনাল সার্টিফিকেট আছে। প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে কি না? কোনো সমস্যা হবে না, ভালো করে শুনে রাখেন। এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই, কারণ অনেকে কিন্তু আমাকে এসএমএস করে জানিয়েছেন, এক একটা গ্রুপে এক একটা ইনফরমেশন পাচ্ছেন বা জানছেন, এটা নিয়ে একটু প্যানিক হয়ে যাচ্ছেন। প্যানিক হওয়ার কোনো কিচ্ছু নাই। প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে অনলি শুধুমাত্র আপনার ভাইভা কমপ্লিট হওয়া না, আপনার এমপিও শুদ্ধ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখেন, আমরা কি এখন অরিজিনাল সার্টিফিকেট তুলেছি? হ্যাঁ, আমরা, আপনি তো জানেন, আপনারা তো জানেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন হচ্ছে যে 14ই মে। 14 মে হচ্ছে সমাবর্তনে যাব। হ্যাঁ, প্রায় 10-11 বছর পরে হচ্ছে যে সমাবর্তন হচ্ছে। তো তখন আমি মেইন সার্টিফিকেট পাবো। তো আমার চাকরি করছি আজকে কতদিন, তার মানে হচ্ছে যে প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা নেই। প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আপনার এমপিও হয়ে যাবে, নো প্রবলেম। 1 নাম্বার কোয়েশ্চেন গেল। 2 নাম্বার একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে যে কি, 2 নাম্বার যে কোয়েশ্চেনটা হচ্ছে যে, হ্যাঁ, এইখানে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। আপনার যে কাগজপত্রগুলো আছে,
আপনার যে কাগজপত্রগুলো নিতে হবে সেগুলো এখনই গুছিয়ে রাখবেন, কারণ দেখবেন পরীক্ষার আগের দিনও অনেকে কমেন্ট করছে আমার এটা এটা সমস্যা, এই কাগজপত্র পাচ্ছি না, এটা নিয়ে প্রবলেম। আপনার যদি সার্টিফিকেট জনিত কোনো ধরনের জটিলতা না থাকে, হ্যাঁ বিভিন্ন আপনার যদি সার্টিফিকেট জনিত কোনো জন্য জটিলতা না থাকে, তাহলে প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা নেই, আপনার কোনো প্রবলেম হবে না। 2 নাম্বার, অনেকেই হচ্ছে যে একটা নিউজ আমি আমার পেজ থেকে শেয়ার করেছি, দৈনিক শিক্ষা বার্তা মনে হয়। এখানে একটা নিউজ হয়েছে যে আপনাদের যে পুলিশ ভেরিফিকেশনটা আছে, সেই ভেরিফিকেশনটা হচ্ছে কমিটির হাতে চলে যাচ্ছে। ওকে, এটা নিয়ে অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেছেন, আমরা যেহেতু আলাদা করে ভিডিও তৈরি করতে পারছি না, সেজন্য এখানে আপনাদের সাথে বিষয়গুলো নিয়ে শেয়ার করছি। এই যে পুলিশ ভেরিফিকেশন কমিটির হাতে চলে যাচ্ছে, আমি বলবো যে এটা আমি দেখেন, আমি এখানে একটা কথা বলি, কমিটির হাতে চলে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে একটু আমি আলোচনা করি। দেখেন, সবগুলো প্রতিষ্ঠান একরকম না, সবগুলো ম্যানেজিং কমিটিও সেম না। আমি প্রথমে এই কথাটা দিয়ে শুরু করব। যেমন দেখেন, আমাদের প্রতিষ্ঠানে আমরা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম, আমাদের কিন্তু কারো থেকে কোনো এক পয়সাও খরচ হয়নি। আমাদের প্রিন্সিপাল খুব বেশি আন্তরিক ছিলেন, আমাদের কমিটি খুব বেশি আন্তরিক ছিলেন, এবং আমাদের আজ পর্যন্ত কোনো ধরনের মনে করেন যারা পদোন্নতি পেয়েছে তাদের পদোন্নতিজনিত সমস্যা বা কোনো ধরনের কোনো টাকা পয়সা খরচ করতে হয়নি, কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। কথাটা বুঝিয়ে না আগে। তার মানে সব কমিটি খারাপ সেটা কিন্তু না। কিন্তু আমার একটা জিনিস প্রশ্ন, আর আরেকটা জিনিস হচ্ছে কি জানেন, আমরা যেহেতু এনটিআরসি এর মাধ্যমে নিবন্ধিত হয়ে আমরাই যেহেতু এই প্রফেশনে আছি, আমি চাইলেই কিন্তু সবকিছু বলতে পারি না, আমার কিন্তু কিছু লিমিটেশন আছে। আমি চাইলেই কিন্তু সবকিছু ওপেনলি বলতে পারবো না, কথাটা বুঝিয়েন। হ্যাঁ, বিভিন্ন বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা যায় না কেন, কারণ আমি যেহেতু চাকরি করি এখানে, আমার কিন্তু কিছু লিমিটেশন আছে। আমার জাস্ট একটাই প্রশ্ন, আমার মানে এই জিনিসটাতে আমার একটাই সমস্যা যেটা মনে হচ্ছে, তার মানে সবগুলো কমিটি খারাপ না, কিন্তু আমার একটা সমস্যা মনে হচ্ছে যে এই যে পুলিশ ভেরিফিকেশনটা হতো, এটা এনটিআরসি বলছে যে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল, যার জন্য একটা দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে যাচ্ছে এবং দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। আমার কথা হচ্ছে আমাদেরকে যেভাবে নিয়োগ দিয়েছে বা এর পরবর্তীতে যেভাবে নিয়োগগুলো হয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন চলমান রেখে আপনি নিয়োগ দিয়ে দিলেন, এরপর ভেরিফিকেশনটা আস্তে আস্তে চলছে, কোনো সমস্যা নেই। এটা হলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। কিছু কাজ হয়তো এনটিআরসি কে এক্সট্রা করতে হচ্ছে, এনটিআরসি এর কাছে লোক বল নাই, তো সেই ক্ষেত্রে আপনি নিয়োগটা দিয়ে দিলেন, এরপর আপনি পুলিশ ভেরিফিকেশন করলেন, হ্যাঁ যে এটা চলমান আছে, চলতে থাকবে। যেমন আমরা চাকরি হওয়ার আরো অনেক দিন পরে আমাদের ভেরিফিকেশনটা হয়েছে কি, আমার যেমন আমার কাউন্সিলরকে ফোন দিয়েছে, আবার আমার স্থায়ী ঠিকানার ওখানে হচ্ছে যে চেয়ারম্যানকে ফোন দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, তখন আমাকে আবার মেম্বার আমাকে ফোন দিয়ে বলল যে ঠিক আছে, আপনার ব্যাপারে এরকম খোঁজ খবর নিচ্ছিল গোয়েন্দারা, আমরা মানে মোটামুটি জানি, তো আপনার যদি ভালো পরিচিতি থাকে তাহলে ওখানে কোনো সমস্যা নেই, বা আপনি একটু জানিয়ে রাখলেন এলাকার যেগুলো আছে, তাহলে এটা সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। এখন কমিটির মাধ্যমে যদি এই ভেরিফিকেশনটা হয়, তাহলে আচ্ছা, কমিটিতে মনে করেন 8 জন বা 10 জন মেম্বার আছে, আপনি মনে করেন চট্টগ্রামে চাকরি করছেন, আপনি আসলেন হচ্ছে যে নোয়াখালী থেকে, আপনি আসলেন হচ্ছে যে দিনাজপুর থেকে, তখন এই যে আপনার স্থায়ী ঠিকানা ভেরিফিকেশন বা আপনার যে শিক্ষাগত যোগ্যতা ভেরিফিকেশন, এইগুলো হচ্ছে যে ওনারা কমিটি থেকে কিভাবে পরিচালিত করবে, এই জিনিসটা আমি বুঝতে পারছি না, এবং এই জিনিসটা হচ্ছে আমার কাছে কোশ্চেন। আমি সরাসরি কোনো কিছু দোষারোপ করছি না বা এটা ভুল হয়েছে, বা এখন ওনারা কমিটিতে থেকে এই পরিচালনাটা একজনকে ভেরিফাই করা, আপনি একজন প্রার্থী হিসেবে একটা প্রতিষ্ঠানে যোগদান করলেন, তাহলে সেইখানে যোগদান করার পর আপনাকে যে ভেরিফাই করবে সেটা ওনারা কিভাবে করবে? কারণ ম্যানেজিং কমিটির ওনারা তো হচ্ছে যে আসলে মিটিং থাকলে আসছে বা বিভিন্ন কাজে আসছে, কিন্তু মনে করেন সবাইকে এক জায়গায় নিয়ে আসা বা এই ভেরিফিকেশনের কাজগুলো করা, ওনারাও বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে, এই ভেরিফিকেশন তাহলে কিভাবে হবে? তাহলে এটা কি আমরা আরো জটিলতার মধ্যে পড়ে যাচ্ছি না? আমার কাছে যেটা মনে হচ্ছে যেভাবে ছিল সেভাবে হলে একটা জিনিস হচ্ছে যে এটা চলছে, আমাদের নিয়োগটা হয়ে গেছে। হ্যাঁ, আমার প্রশ্ন এটাই যে ওনারা ভেরিফাইটা করবে কিভাবে, বা উনি আপনার এলাকায় আপনার সম্পর্কে, যেমন এখন তো হচ্ছে যে ডিএসবি থেকে অর্থাৎ বা গোয়েন্দা থেকে এনএসআই থেকে ইন্টারনালি খোঁজ খবরগুলো নিত। হ্যাঁ, যেমন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছে, আমি কিন্তু পরবর্তীতে এগুলো জানতে পেরেছি এবং আমার স্থায়ী ঠিকানায় চলে গেছে। যেমন পুলিশ ভেরিফিকেশনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, যে আপনার একটা স্থায়ী জমি থাকতে হবে, আপনার একটা স্থায়ী ভূখণ্ড থাকতে হবে, এটা কিন্তু মাস্ট একদম। যেমন আমাদের একদম বাড়ি পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। তাহলে এই যে মানে কাজগুলো হচ্ছে, তাহলে এগুলো প্রতিষ্ঠান থেকে বা ম্যানেজিং কমিটি কিভাবে অপারেট করবে, আমি এই জিনিসটা একটু বুঝতে পারছি না। তো এটা নিয়ে আসলে আলোচনাগুলো চলমান আছে, আমরা যতটুকু পারছি, আমরা তো সবকিছু বলতে পারছি না, যতটুকু পারছি আমরা এগুলো নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে যে আলাপ আলোচনা করছি। সবার যেটা ভালো হয়। আমার কথা হচ্ছে একটা, ঠিক আছে, আমার কথা হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোতে মেধাবীরা আসবে, এই প্রতিষ্ঠানগুলোতে মেধাবীরা চাকরি পাবে, আপনি উনাদের উনাদের এই পথটা যাতে স্মুথ হয়,
সেই রাস্তাটা আমাদেরকে করে দিতে হবে। আমরা যেটা কষ্ট পেয়েছি যাতে পরবর্তীতে ওনারা যাতে কষ্ট না পায়, আপনাদের যাতে অটো এমপিও হয়ে যায়, আপনাদের যাতে টাকা মানে এই যে সুযোগ সুবিধাগুলো আরো বৃদ্ধি পায়, এগুলো নিয়ে যদি আমরা সবাই কাজ করি, সবাই যদি আন্তরিক হই, আমার মনে হয় আরো বেশি মানে বেটার হবে। হ্যাঁ, আরো বেশি বেটার হবে। ঠিক আছে, আমরা যদি পথটাকে স্মুথ না করে আরো যদি কঠিন করে ফেলি, তাহলে তো মেধাবীরা আগ্রহ হারাবে শিক্ষকতা পেশা থেকে। আর আপনি যদি মেধাবীদেরকে এই পেশায় নিয়ে আসতে না পারেন, তাহলে তো সবকিছু তো ডিপেন্ড করছে এটার উপর। আপনার যদি শিক্ষক ভালো হয়, প্রতিষ্ঠান উন্নতি করবে। প্রতিষ্ঠান উন্নতি করবে কিভাবে? ছাত্রছাত্রীদের উন্নতির মাধ্যমে। ঠিক আছে, এটাই হচ্ছে যে আমার কথা আর কি এই বিষয়ে। আচ্ছা স্যার, আমরা কি জেনারেল কলেজে এবং মাদ্রাসা কলেজে একসাথে গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য একটা স্মারকলিপি জমা দিতে পারি এনটিআরসি তে, যেখানে কলেজ মাদ্রাসা সবাই অ্যাপ্লাই করতে পারবে? আচ্ছা, এটা নিয়ে মনে হয় অলরেডি মানে দিয়েছে মনে হয়, এটা নিয়ে মনে হয় একটা স্মারকলিপি জমা দিয়েছে। তবে কথা হচ্ছে, আমার মনে হয় এটা এনটিআরসি এর উপরেই ডিপেন্ড করবে। কারণ এটা কিন্তু শুরুতে ডিক্লেয়ার করা ছিল, যেহেতু এটা এনটিআরসি সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে। আচ্ছা স্যার, ফিমেল কোটা কি বাদ হয়ে গিয়েছে কিনা? আমার মনে হয় ফিমেল কোটা থাকার সম্ভাবনাটা খুবই কম। এবার 18তম থেকে হয়তো ফিমেল কোটাটা না থাকতে পারে। ঠিক আছে। তো তারপরেও দেখা যাক। আমরা আমাদের আপনাদের মধ্যে অনেকেই আছেন যা ভাইবা ডেটটা একটু পিছনে গেছে, বা অনেকে বাদ গেছে। তাদের হচ্ছে 31শে মে ভাইবা হবে, এবং যতটুকু বুঝতে পারছি মোটামুটি দ্রুত করার চেষ্টা করছে। একটু দ্রুত করুক, আমরা চাই যে দ্রুত করুক, যেটা হবে একটা ডিসিশনে চলে আসুক, একটা কাজ হয়ে যাক। এবং কারণ আপনি একটা জায়গায় স্টাক হয়ে থাকলে আপনি তো পরবর্তী স্টেপ দিতে পারছেন না, আপনি তো পরবর্তী ধাপে যেতে পারছেন না, আপনি তো একটা জায়গায় স্টেক হয়ে বসে আছেন। হ্যাঁ, এটা থেকে তো আপনি বের হতে পারছেন না। তাহলে এটা থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে মুভ করতে হবে, এবং দ্রুত দ্রুত করতে হবে, এবং এই কাজগুলোকে স্মুথলি অপারেট করতে হবে, যাতে এই মেধাবীদেরকে দিয়ে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতে এই মেধাবীরা নিয়োগ পাই, এবং আমাদের শিক্ষার্থীরা যাতে উপকৃত হয়, সেই জিনিসটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, ডকুমেন্টসের ফটোকপিগুলোকে অ্যাটেস্টেড করার প্রয়োজন আছে স্যার? অ্যাটেস্টেড করার কথা কোনো কিছু বলা নাই, তাহলে সেহেতু অ্যাটেস্টেড করার কোনো প্রয়োজন নেই। এমনি এক কপি দেখতে পারেন। যেটা দেখা গেছে হচ্ছে যে আপনাদের ফটোকপিগুলো, আপনাদের মেইন কপিগুলো দেখে দেখে আপনাদেরকে ছেড়ে দিবে, কোনো সমস্যা করবে না আর কি। ঠিক আছে, এটা আর কি। আচ্ছা, তাহলে অনেকগুলো কথা বললাম। ঠিক আছে, আমি এখানে একটু সময় করে ফেললাম, কারণ আমি আসলে এগুলো নিয়ে কথা বলার সুযোগ পাই না। তাহলে আসেন আমরা আমাদের মতো করে কাজ করি, আমাদের মতো করে পড়াশোনা করি। আমি আরো কিছু পিডিএফ অলরেডি তৈরি করেছি, আজকে রাতে আরেকটা দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো আমরা আজকে বিভিন্ন টপিকগুলো নিয়ে আলোচনা করবো আপনাদেরকে মক ভাইবার মাধ্যমে। ঠিক আছে, তাহলে আপনারা হ্যান্ড রেজ করেন। গত ক্লাসে যারা লাস্টের দিকে দিতে পারেন নাই, আজকে তারা মক ভাইবা দিবেন নিজের মতো করে। আমি মানে কলেজ লেভেলের বইটাকে বেশি প্রাধান্য দিব, সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন করার চেষ্টা করবো। এখানে আপনার দক্ষতা কতটুকু আছে আজকে সেশনটাতে আর কি। ঠিক আছে, একটু হ্যান্ড রেজ করবেন যারা যারা মক ভাইবা দিতে চান আর কি। ওকে। আচ্ছা, একটু দাঁড়ান। আমি আসলে কিছুক্ষণ আগে আবার চেঞ্জ করেছি, তো অর্থাৎ কিছু সেটিংস হয়তো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনারা কমেন্ট করেও জানাতে পারবেন। হ্যাঁ, আপনারা কমেন্ট করেও জানাতে পারবেন। যারা হচ্ছে যে প্রথমবার দিকে ভাইবা দিবেন, একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা। ওকে। আচ্ছা, আমরা উম, হ্যাঁ, আপনাকে দিয়ে শুরু করি। ঠিক আছে, হ্যান্ড রেজ করেছেন, আপনি মাইক্রোফোন অন করতে পারবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আছি আছি, ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আপনার নামটা বলেন। স্যার, আমার নাম রিচি দাস। আচ্ছা, কোথায় পড়াশোনা করেছেন?
স্যার আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, মাস্টার্স করেছেন? না স্যার। আচ্ছা। আম, আপনার পছন্দের একটা টপিক বলেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে কি বুঝেন? সফটওয়্যারটার প্রত্যেকটা ফিচার এবং গঠনটা ঠিকভাবে কাজ করছে কিনা, হুম। আর সফটওয়্যারটা গ্রাহকের চাহিদা মেটাতে পারতেছে কিনা সেটা লক্ষ্য রাখা। আচ্ছা, আপনি মানে কিভাবে বুঝবেন, মানে কি কি অ্যাট্রিবিউট আছে যেটার মাধ্যমে আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনি যা যা চাইছেন সেই কোয়ালিটিটা এই সফটওয়্যারের মধ্যে আছে? প্রসেসটাকে মনিটাইজেশন করব, আচ্ছা। আর তারপর ডকুমেন্ট গুলো চেক করব, তারপরে কোডগুলোকে রিভিউ করব, মানে বারবার স্টেটমেন্ট গুলোকে রান করে দেখবো যে আচ্ছা, মূল কোডের উদ্দেশ্য, গুণাগুণ আমরা সব। আমরা কোন জিনিসটা দেখে বুঝতে পারবো যে আসলে আহ, মানে আমরা মূলত আমরা কোন বিষয়টাকে আমাদেরকে বেশি প্রাধান্য দিতে হবে এই ক্ষেত্রে? So, আমার মনে হয় কাস্টমার ফিডব্যাকটা। আচ্ছা, মানে আপনি কাস্টমারের রিকোয়ারমেন্টটা, অর্থাৎ যে রিকোয়ারমেন্ট গুলো কাস্টমার করেছিল সেই অনুযায়ী আমাদের সফটওয়্যারটা ডেভেলপ হয়েছে কিনা, এটাই তো? হুম হুম, হ্যাঁ। আচ্ছা। মানে কাস্টমার মানে ফিচার গুলো আর আউটপুটটাকে হুম। অ্যাকসেপ্ট করে নিচ্ছে কিনা দেখাটা আমার কাছে বেশি আচ্ছা, ইম্পর্ট্যান্ট। রিস্ক ম্যানেজমেন্ট বলতে কি বুঝেন? রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে যে ঝুঁকি, যেটাকে হচ্ছে যে সম্ভাব্য ক্ষতি বলা হয়, যেটা একটা প্রতিষ্ঠান ফেস করে। আর ঝুঁকি, রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে যে ঝুঁকিটা বের করা এবং বিশ্লেষণ করা, মানে আচ্ছা। কোথায় কোথায় প্রবলেমটা আছে। আচ্ছা, আম ফিজিবিলিটি স্টাডি কেন প্রয়োজন দেখি বলেন তো? যখন একটা কোম্পানি কোনো হুম। প্রকল্প স্টার্ট করতে যাবে, হুম। যেহেতু এটা সফটওয়্যার নিয়ে কথা বলতেছে, একটা সফটওয়্যার হুম। কোম্পানি যখন একটা প্রকল্প স্টার্ট করতে যাবে, হুম। তখন ওই প্রকল্পটার ঝুঁকি, হুমকি, হুম। তারপরে মানে ফিউচার, মানে ওটাকে কিভাবে আপডেট করা যায়, হুম। এইসব বিষয়গুলোকে নজরে রেখে আমরা উম, মানে এইসব বিষয়ে নজরে আনার যে একটা ডকুমেন্ট, সেটা হচ্ছে হুম। ফেজিবিলিটি স্টাডি। আচ্ছা, তাহলে আপনি বেসিক্যালি মানে আহ, আপনার যখন আপনি ফিজিবিলিটি স্টাডি করছেন, আপনি তাহলে হুম আলটিমেটলি সবগুলো জিনিস চেক করছেন যে আপনি টেকনিক্যালি ফিজিবল কিনা, আপনি হচ্ছে যে টাকা হুম, পয়সার দিক থেকে ফিজিবল কিনা, আপনার যে হ্যাঁ, সফটওয়্যারটা প্রত্যেক তৈরি করতে প্রত্যেকে। হবে সেটা টিমটা আপনার তৈরি হুম আছে কিনা, ঠিক আছে? হুম আচ্ছা, হুম। তাহলে সফটওয়্যার মেনটেনেন্স কেন প্রয়োজন সেটা বলেন। প্রথমত আমরা সফটওয়্যার মেনটেনেন্স বলতে বুঝি যে একটা সফটওয়্যারকে যখন আমি বাজারে ছেড়ে দিব বা পাবলিশ করব, তখন সেটা কাস্টমার ফিডব্যাক অনুযায়ী যখন ফিচার গুলোকে আপডেট করা হবে, এবং ওটা ঠিকঠাক ভাবে আপডেট করার পর কাজ করতেছে কিনা, ওটাই আচ্ছা। হচ্ছে যে মেন গুরুত্বপূর্ণ। আর ক্রমাগত ইন্টিগ্রেশন, হুম। ডেভঅপস, তারপর এইজেল মডেল, এইসব ব্যবহার করে আমি সফটওয়্যার মেনটেনেন্সটাকে বজায় রাখবো। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনার কাছে কি মনে হয় যে এই যে এসডিএলসি যে বিভিন্ন ধাপগুলো আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে, এই ধাপগুলোর হুম মধ্যে হুম। কোন ধাপটা বেশি গুরুত্বপূর্ণ, টেস্টিং নাকি মেনটেনেন্স? সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে মেনটেনেন্সটা। কেন? কারণ হচ্ছে যে একটা মেনটেনেন্সের মধ্যে উদাহরণ আমার, দিয়ে বলেন তো, কোন একটা কোম্পানি বা কোনো কিছুর উদাহরণ দিয়ে বলেন তো। সরি স্যার, মাথায় আচ্ছা। আসছে না। আচ্ছা, কারণ মেনটেনেন্সের একটা বিষয় হচ্ছে যে, আমি এটা একটু বলি, মেনটেনেন্সের একটা বিষয় হচ্ছে যে আপনি আপনি মানে মনে করেন একটা সফটওয়্যার আপনি 3 মাস 6 মাস কাজ করে কিন্তু তৈরি করে ফেলতে পারেন, কিন্তু মেনটেনেন্সটা হুম আপনাকে সব সময় করে যেতে হয়। এটা আপনাকে অল হুম টাইম, হুম। আপনার যতদিন পর্যন্ত সফটওয়্যার বাজারে থাকবে ততদিন পর্যন্ত আপনাকে মেনটেনেন্স করে যেতে হবে। এবং মেনটেনেন্সের হ্যাঁ মধ্যে হ্যাঁ। কিন্তু আপনি বিভিন্ন ভার্সানগুলো নিয়েও কাজ করেন, মানে সময়ের সাথে সাথে যুগোপযোগী ভার্সানগুলোকে নিয়ে আসার চেষ্টা করেন। এখন যেমন মনে করেন হুম নোকিয়া, নোকিয়া মানে হারিয়ে গেল কেন? কারণ তারা সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে নিতে পারেনি।
এখন সময়ের সাথে সাথে যদি আপনি আপনার সফটওয়্যারটাকে আপডেট না করেন, আপনার কাজগুলোকে আপডেট না করেন, তাহলে তো হচ্ছে যে আপনি মার্কেট থেকে কি করবেন, হারিয়ে যাবেন। ঠিক আছে, তার মানে হুম। আপনাকে এই জিনিসগুলো সবসময় মাথায় রেখেই সামনের দিকে কি করতে হবে, কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকেই আপনি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বললেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে বললাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে আপনাকে এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। আপনার মেনটেনেন্স এটা সেটা এইগুলো থেকে প্রশ্ন করবে। ঠিক আছে, মানে বেসিক গুলো থেকে, রিস্ক ম্যানেজমেন্ট কি বলেন, এটা কি বলেন, এটা কি বলেন, এই এই বেসিক জিনিসগুলো খালি একটু পড়ে যাবেন, আর টেনশন করার দরকার নেই। আর আমি দেখেন এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে হাজার হাজার কোশ্চেন আছে, সেখান থেকে আমি স্যার, কিছু বাছাই করে দিয়েছি। হ্যাঁ বলেন। স্যার চাইলে আপনি অন্য আপনার যে কোনো টপিক থেকে প্রশ্ন আচ্ছা করতে তাহলে পারেন। আমি আমি আপনাকে যেহেতু হচ্ছে যে আপনি একদম প্রথম থেকে আমার আমার একদম ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আপনাকে জি আর স্যার। একটু আরো দুইটা প্রশ্ন করি। ঠিক আছে, সেজন্য আমি আপনাকে আসলে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতেছিলাম, আপনি একদম ফার্স্ট ব্যাচ থেকে আমার সাথে যুক্ত আছেন। তাহলে এইখানে হচ্ছে যে আহ, আমার দুইটা পছন্দের কোশ্চেন করি, যেটা আপনি দেখে আপনি আনসার করতে পারেন কিনা। আচ্ছা, কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স, এই দুটোর মধ্যে পার্থক্য বলেন। কল বাই ভ্যালু হচ্ছে যে প্যারামিটার ফাংশনকে কল করা হয়, আর কল বাই রেফারেন্স হচ্ছে যে অ্যাড্রেস, ভ্যালুর অ্যাড্রেসটাকে কল করা হয়। আচ্ছা ঠিকঠাক মতো বলছেন। না স্যার, আমার কাছে ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা আমার মনে হচ্ছে ভুল হয়েছে। আচ্ছা ঠিক কনফিডেন্ট না আছে, আমি। এটা এগুলো একটু ভালো করে দেখে নিবেন। এগুলো একটু ভালো করে দেখে নিবেন। তারপর হচ্ছে যে বলেন যে আউটসোর্সিং বলতে কি বুঝেন? আউটসোর্সিং হচ্ছে যে কোডগুলোকে পরিবর্তন করা যায়, ব্যবহার করা যায় আচ্ছা, এই সফটওয়্যারের। একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, আপনাকে আমি ক্লোজ করতেছি, একটা জিনিস তার আগে খেয়াল করেন। এই যে আমি হঠাৎ করে একটা টপিক থেকে সি প্রোগ্রামিং কোশ্চেন করতেছিলাম, সি প্রোগ্রামিং কোশ্চেন করতেছিলাম, হঠাৎ করে যে আরেকটা টপিকে চলে আসছি, আপনি যখন কিন্তু জি। আউটসোর্সিংটা শুনে ঘাবড়ে গেছেন। ঠিক আছে, একটা জিনিস হ্যাঁ। খেয়াল করছে আপনার মাথাটা, আমি জানি না, আমি একটা জিনিসকে, আমার একটা সেন্স কাজ করতেছিল, আপনি হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে গেছেন যে হ্যাঁ আপনার স্যার, আউটসোর্সিং। সত্যি হয়ে গেছে। আচ্ছা, কারণ একটা এই জিনিসটা দেখেন, এই জিনিসটা হচ্ছে ব্যাপার, যে আউটসোর্সিং কিন্তু খুব কঠিন প্রশ্ন না। আমি কিন্তু এটা সবার ফার্স্ট কোয়েশ্চেন হিসেবে এখানে রাখছিলাম আমার নোটে। তো আমি এটাকে রাখছিলাম কি, একটা একটা টপিকে যাচ্ছি, টপিকে যাচ্ছি, হঠাৎ করে একটা ডিফারেন্ট টপিকে চলে আসবো, তখন আপনার মানে আপনি কিভাবে সেটা রেসপন্স করতেছেন সেই জিনিসটা চেক করার জন্য। ঠিক আছে, তো সমস্যা নাই, এগুলো ঠিক হয়ে যাবে, আমরা এর মধ্যে আরো সেশন নিব, আরো দিতে যাবে, দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জি স্যার। একে ভালো থাকেন তাহলে। আচ্ছা। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর এরপর আর কে কে বলছেন, এরপর আর কে বলছেন, একটু আমরা দেখি। একটু হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, দিতে চাচ্ছিলাম স্যার, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমি যে টপিক উইক সেখান থেকে প্রশ্ন করবেন। আচ্ছা স্যার, ভাইবা দিতে চাই, হ্যাঁ বলেন, সুরাইয়া না, আমি যদি ভুল না করি। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো শুরু আছি। করি, হ্যাঁ শুরু করি। জি স্যার। আচ্ছা, নামটা বলেন আপনার। জি, আমার নাম সুরাইয়া ইসলাম। আচ্ছা, কোথায় পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করেছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, আহ, আহ, মানে কত সালে পাশ করেছেন আপনি? আমি পাশ করছি স্যার 2017 সালে। আচ্ছা, কোথাও জবে ছিলেন? 2017 সালে পাশ করার পর 18 সাল থেকে 2 বছর প্লাস একটা স্কুল অ্যান্ড কলেজে ছিলাম। তারপর ব্যক্তিগত কিছু কারণে বাসাতেই আছি আর ভালো কিছুর জন্য চেষ্টা করছি আর কি। আচ্ছা, তার মানে আপনার শিক্ষকতা, মানে মোটামুটি শিক্ষকতা সম্পর্কে একটা ভালো ধারণা আছে, তাই তো? মোটামুটি স্যার, আশা করা যায়। আচ্ছা, কেন আসলে শিক্ষকতা পেশায় আসতে চান দেখি বলেন তো। উম, স্যার আমি যদি মানে আমার মানে মনের কথা বলতে চাই, এক কথায় স্যার আমার কাছে মনে হয় মেয়েদের জন্য শিক্ষকতা পেশাটা খুবই সুইটেবল। এটা হচ্ছে আমার সুবিধার দিক থেকে বিবেচনা করলে। হুম। আর স্যার আমার কাছে মনে হয় আমি টিচিংস প্রফেশনটাকে ওন করি। মানে আমি
ছোটবেলা থেকে কম বেশি একটু মানে এই প্রফেশনটার সাথে জড়িত, টিউশনি করতাম বা ছোট ভাইকেও পড়াতাম। আমার বাবা একজন শিক্ষক, আমার ভালো লাগে। মানে অন্য কোনো প্রফেশনে আমি টুকটাক অন্য কিছু কাজ করারও চেষ্টা করছি। আমি হুম। এই পেশাটাতে যতটা আনন্দ পাই অন্য কোনো বিষয়ে আমি আসলে অতটা আনন্দ পাই না। আর এটা সারা জীবন সম্মান পাওয়া যায়। এই তো স্যার, আমার এই তিনটাই রিজন, এই কারণেই আমি বেসিক্যালি টিচিং প্রফেশনে আসতে চাই। আচ্ছা। উম, আপনাকে ছোট্ট কয়েকটা প্রশ্ন করব। আপনি হচ্ছে যে জি স্যার। আহ, মানে এগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা ইনশাআল্লাহ। রিসেন্টলি কিন্তু বেসরকারি শিক্ষক নিবন্ধন বা এনটিআরসির মাধ্যমে নিয়োগ হয়েছে। অনেক ভালো ভালো শিক্ষার্থীরা মানে আসছে, শিক্ষকতা পেশাকে পছন্দ করছে এবং সেইভাবে কিন্তু হচ্ছে যে মানে নিজেদেরকে ডেভেলপ করছে এবং পাঠদান করার চেষ্টা করছে। ওকে। তো এখানে আপনার মানে মূলত যে বিষয়গুলো নিয়ে সম্পর্কে ধারণা দিতে হচ্ছে সেটা হচ্ছে যে ধরেন HTML সম্পর্কে একটা ধারণা ধারণা দেওয়া হচ্ছে বা সি প্রোগ্রামিং সম্পর্কে ভালো ধারণা হচ্ছে। এখন আপনি ক্লাস নিতে গিয়ে দেখলেন ধরেন আপনার হচ্ছে যে প্রোগ্রামিংটা স্টুডেন্টরা সেই রকম পছন্দ করছে না বা সেটাকে স্কিপ করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে আপনি তাদেরকে এটার প্রতি আগ্রহ আনার জন্য কি করতে পারেন? এর মধ্যে আছে, কারণ এরা মনে করে যে হচ্ছে প্রোগ্রামিংটা অনেক কঠিন একটা, আমরা বেসটা দিই যে এটা কোনো কঠিন বিষয় না, এটা আমরা রেগুলার যে কাজগুলো করি ওগুলি। তো হচ্ছে যে যে কোনো একটা খাবার কিভাবে, এইভাবে প্রত্যেকটা মানে সমস্যার সমাধান, যেটা কঠিন কিছু না, এটা খুবই সহজ কিছু। যখনই বা আমার স্টুডেন্ট বা যারা যায় সেক্ষেত্রে আমার মনে হয় তখন আমার বাচ্চারা বা স্টুডেন্টরা চাইবে যে না, আগ্রহ দেখাবে। আহ এটা বুঝি বা পড়ার চেষ্টা করি তো স্যার। আচ্ছা। রিসেন্টলি হচ্ছে যে আম, বেসরকারি যারা শিক্ষক আছেন ওনাদের হচ্ছে যে ইএফটির মাধ্যমে বেতন চালু হয়েছে। আশা করি আপনি বিষয়টা জানেন। এই ইএফটি জি এর স্যার। পূর্ণরূপটা কি আপনার জানা আছে? ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার। আপনার নেটওয়ার্কটা আপনার দিক থেকে নেটওয়ার্কটা আনস্টেবল দেখাচ্ছে নাকি আমার দিক থেকে আমি জানি না। আমার কথাগুলো আপনারা ক্লিয়ারলি বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি স্যার হ্যাঁ। হ্যাঁ। আপনার কথা বুঝতে পারতেছি, আমার কথা একটু আপনার কথাগুলো একটু কেটে কেটে আসছে কি আর কি। এখন হ্যাঁ। শোনা যায় স্যার? হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। হ্যাঁ, বলেন তো ইএফটির হ্যালো পূর্ণরূপটা। স্যার, আমাকে কি? আচ্ছা, ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার স্যার। আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার আর কি। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি আচ্ছা আচ্ছা সম্পর্কে আপনার স্যার আইডিয়া আছে? স্যার। আচ্ছা। স্যার আছে। ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে কোনো ধারণা আছে? আচ্ছা, ওনার নেটওয়ার্ক কানেকশনটা একটু আনস্টেবল দেখাচ্ছে, আপনার কথা আসছে না। আচ্ছা, স্যার কি আমার কথা শুনতে পাচ্ছে না নাকি তার আমি কেবল আমার নাই। আচ্ছা আচ্ছা, ও সরি সরি। সরি, আমার কানেকশনটা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আম, আচ্ছা স্যার। হঠাৎ করে লাইনটা ড্রপ হয়ে গেছে একটু। আমি আবার স্টার্ট করছি। আমি আবার মোবাইল থেকে কানেক্ট হলাম। আমার ওয়াইফাইটা একটু ডিস্টার্ব করছে, লাইনটা বারবার ড্রপ করে ফেলছে। আচ্ছা, আমরা হচ্ছে যে যে জায়গায় ছিলাম ছিলাম সেই জায়গা থেকে শুরু করি আর কি এবার। হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, বলেন তো ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আইডিয়া আছে কিনা? ভার্চুয়াল রিয়েলিটিটা স্যার হচ্ছে এমন একটা মানে অবস্থা, পরিবেশ যেটা হচ্ছে রিয়েল না, কিন্তু আপাত দৃষ্টিতে হচ্ছে কিছু প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আহ, ব্যবহারকারীকে একদম রিয়েল উদ্যোগ করানোর যে একটা প্রযুক্তি বা পরিবেশ, সেটাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। আচ্ছা, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলতে কি বুঝেন? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হচ্ছে একটা প্লাগইন কার্ড, যেটার মাধ্যমে হচ্ছে
কোনো একটা ডিভাইসকে কানেক্ট, সরি, রিকগনাইজড করার জন্য, মানে ম্যাক অ্যাড্রেস ইনভলভ করে, অ্যাসাইন করে আমরা কোনো একটা ডিভাইসকে ফিজিক্যালি যেন নেটওয়ার্কের আয়ত্ত করতে পারি বা খুঁজতে পারি। এটা একটা, এই জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা ইউজ করা হয় আর কি। আচ্ছা, কলেজ লেভেলের কোনো বই দেখেছেন বা জি পড়া স্যার। পুরোপুরি পড়া হয়েছে কলেজ লেভেলের বই? আহ, জি স্যার। আচ্ছা। আচ্ছা বলেন তো, এমন একটা লজিক গেটের নাম বলেন যেটা তিনটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। এমন একটা লজিক গেটের, যেটা হচ্ছে তিনটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। আচ্ছা আপনাদের স্যার, অবশ্যই আমি, এগুলো সিলেবাসে নেই, কিন্তু এগুলো তো আপনাকে জি পড়াতে স্যার। হবে ক্লাসরুমে, তাই না? আহ, জি স্যার, আমি একটু সময় নিতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি স্যার। উম, তিনটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। আচ্ছা, স্যার নর গেট হতে পারে কি? আচ্ছা, এক্সোর গেট। এক্সোর আচ্ছা। গেটের আপনি বলতে পারেন তিনটা মৌলিক গেটের সমন্বিত গেট, ঠিক আছে। আচ্ছা, নর আচ্ছা। এন্ড, জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনাকে একটা লাস্ট একটা প্রশ্ন করি। আহ অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলতে কি বুঝেন? অ্যাসিনক্রোনিয়াস, আচ্ছা। অ্যাসিনক্রোনিয়াস ট্রান্সমিশন হচ্ছে ট্রান্সমিশনের একটা ক্লাসিফিকেশন। এই ওয়েতে হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার হচ্ছে ডেটা ট্রান্সফার হয়। আচ্ছা, অ্যাসিনক্রোনাসের মাধ্যমে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয়, তাহলে আপনি বলেন তো অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে কোনটার দক্ষতা বেশি হবে? স্যার, সিনক্রোনিয়াসের দক্ষতা বেশি, একসাথে অনেক ডেটা ট্রান্সফার করতে পারে। এটা ক্যারেক্টার বাই আচ্ছা, প্যাকেট, সিনক্রোনাসের ডেটাগুলো কি সিনক্রোনাসের ডেটাগুলো কিভাবে ট্রান্সফার হয়? এটা প্যাকেট আকারে ট্রান্সফার হয় স্যার। আচ্ছা, প্যাকেট বা ফ্রেম আকারে ট্রান্সফার হয়। আচ্ছা, তো একটা জি স্যার। প্যাকেটে কয়টা ক্যারেক্টার থাকতে পারে, আইডিয়া আছে? 80 থেকে 132টা। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। বেসিক বেসিক আসসালামু আলাইকুম। জিনিসগুলো, ঠিক আছে, বেসিক জিনিসগুলো একটু দেখবেন, বইটা ভালো করে দেখবেন। এরপর পড়ার তো আসলে কোনো শেষ নাই, তাই না? জি আপনার স্যার, জি কলেজ স্যার। কলেজ লেভেলের বইটা একটু জানা থাকলে কি হয়, মানে আপনি একটু রিল্যাক্স থাকবেন। এরপর হচ্ছে যে আপনি যতক্ষণ সময় পান বা যতটুকু সময় পান, এটা সেটা একটু একটু পড়তে থাকেন, জানতে থাকেন, ব্যাস এতটুকুই, ঠিক আছে। আর টেনশন জি নেওয়ার কোনো স্যার। কিছু নেই, ঠিক আছে। অনেক ভালো উত্তর দিয়েছেন, অনেক জি ধন্যবাদ স্যার, আপনাকে। দোয়া রাখবেন। অবশ্যই অবশ্যই। অবশ্যই। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আচ্ছা, এরপরে 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 কমেন্ট করেছিলেন কে, একটু দেখি। আমরা আমরা এবার 5 মিনিট অন্তর অন্তর একজনকে আমরা মুভ করব, ঠিক আছে। আর একটু জটিল প্রশ্নের দিকে যাই আমরা। এরপর বলেন তো, কমেন্ট করেছিলেন আর কে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মাইক্রোফোনটা অন করেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, সাথী সুলতানা না? জি স্যার। হ্যাঁ, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আচ্ছা। আছেন? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সরাসরি ভাইভাতে চলে যাই আর কি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে সাথী সুলতানা। আচ্ছা, কোথায় পড়াশোনা করেছেন? আমি প্রাইম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, মিরপুর 1-এ। আচ্ছা, ঢাকা মিরপুর একে। তো আপনার পাশ করেছেন কত সালে? আমি হচ্ছে স্যার 2022-এ বেরোইছি। আচ্ছা, সেকেন্ড সেমিস্টারে কি কি সাবজেক্ট পড়েছিলেন মনে আছে? জি স্যার। স্যার বলেন তো কি কি? ফান্ডামেন্টাল ছিল, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাথমেটিক্স ছিল, তারপরে হচ্ছে সি সি ছিল, সি প্লাস আচ্ছা। প্লাস ছিল। আচ্ছা, কি জি স্যার। প্রজেক্ট প্রজেক্ট কোনটা করেছেন বলেন তো? প্রজেক্ট করেছেন নাকি থিসিস করেছেন? স্যার প্রজেক্ট করছি স্যার। প্রজেক্ট কি, কিসের উপর প্রজেক্ট করেছেন? স্যার প্রজেক্ট হচ্ছে আহ, আমাদের মানে ইউনিভার্সিটি, পুরো ইউনিভার্সিটি ইয়া রিলেটেড আর কি। পুরো ইউনিভার্সিটি কি রিলেটেড? মানে ইউনিভার্সিটিতে মানে স্যার স্টুডেন্ট অ্যাডমিশনের জন্য আর কি, মানে অ্যাডমিশন কেন্দ্রিক আর কি। প্রজেক্ট নিজে 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 করেছেন নাকি কারো না হেল্প স্যার, নিয়ে আমরা করেছেন? গ্রুপে ছিলাম স্যার। হ্যাঁ। আমরা গ্রুপে করছি।
আচ্ছা, গ্রুপে করেছেন। তাহলে এই প্রজেক্টটা করতে আপনি কি কি ব্যবহার করেছেন, কোন কোন কিসের কিসের কাজ করেছেন? আপনি কি ডেভেলপের কাজ করেছেন নাকি আপনি ডাটাবেজের কাজ করেছেন? কোন কাজটা আপনি দেখাশোনা করেছেন প্রজেক্টে? আর আমরা হচ্ছে স্যার সত্যি কথা বলতে প্রজেক্টটা কিনছিলাম, মানে কেনার পর আচ্ছা। তারপর হচ্ছে এডিট করে। আচ্ছা। আহ, যাক, আপনি তো একটু আমরা ব্রেক দিই ভাইবাতে। আপনি তো শুনেন, সত্য কথা বলবেন ঠিক আছে, এখন হচ্ছে যে খুব বেশি সততে যাওয়ার দরকার নাই ভাইবা বোর্ডে। এখন আপনাকে আসলে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনাকে আসলে আমি এমন ভাবে এটার মধ্যে মানে পেঁচিয়ে ফেলছি, আপনি মানে নার্ভাস হয়ে গেছেন। আপনার সেজন্য মনের অজান্তেই কিন্তু আপনি মানে এত কিছু চিন্তা না করে বলে ফেলছেন। কথাটা বুঝছেন? এইখানেই হচ্ছে যে ভাইবা বোর্ডে যারা থাকে আসলে এই বিষয়গুলোকে মানে বুঝে, আপনার কথার টোন শুনলে, আপনার ভয়েস শুনলে বুঝতে পারবে যে আপনি আসলে কতটুকু কনফিডেন্স, কতটুকু গিয়ে। হ্যাঁ, ঠিক আছে, আপনি সত্য কথা বলবেন, কিন্তু এত বেশি সত্য কথা বলার দরকার নেই। আপনি তাহলে, আপনাকে যদি আমি এরপরে পাল্টা প্রশ্ন করি, আপনি নিজেই যদি এইভাবে করে প্রজেক্ট করে, হ্যাঁ আমি শুনেন, বাস্তবতা হচ্ছে কি, 70 থেকে 80% নিজেরা প্রজেক্ট করেন না। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বাস্তবতা যেটা। কিন্তু কথা হচ্ছে যে এখন আপনাকে যদি আমি পাল্টা কোশ্চেন করি, আপনি যদি নিজে এইভাবে প্রজেক্ট করেন, তাহলে আপনি আপনার স্টুডেন্টদেরকে কিভাবে সাপোর্টটা দিবেন? আপনার স্টুডেন্টকে তাহলে কি আপনি এটা করার জন্য উদ্বুদ্ধ করবেন, নাকি রাইট ওয়েতে কাজগুলো শিখে প্রজেক্ট করার জন্য বলবেন? তখন স্যার আপনি বিপদে অবশ্যই বিপদে পড়ে যাবেন রাইট। না তখন? জি স্যার, মানে আমি তো কখনোই ভাইবা বোটে এটা বলবো না স্যার, এটা তো মানে। সেটা- এখন আপনি তো ভাইবা বোর্ডেই আছেন, ঠিক আছে? তো আপনাকে এইটা এখন এখানে যেভাবে বলে ফেলছেন, দেখবেন যে ওইখানে গিয়ে দুম করে এইভাবে বলে ফেলছেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা আবার ভাইবাতে আসি। হ্যাঁ, যাই হোক, জি আমরা একটু ব্রেক নিয়েছিলাম। বলেন তো, ইনক্রিমেন্টাল এবং ডিক্রিমেন্টাল অপারেটরের মধ্যে পার্থক্য কি? স্যার, ইনক্রিমেন্ট হচ্ছে মানুষের ভাষা, মানে বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় আহ, না, এটা হচ্ছে না না ইনক্রিমেন্টাল। না না স্যার, ইনক্রিমেন্ট সরি সরি সরি। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট হচ্ছে কোনো তথ্যকে মানে গোপন করার জন্য একটা কোডেড ফরম্যাটে আর কি রূপান্তর করে। আর ডিক্রিমেন্ট হচ্ছে ওই কোডে আপনি ওই। আমার কথাটা আগে আগে আমার প্রশ্নটা শুনবেন। আপনার তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, আপনি আগে আমার প্রশ্নটা শুনবেন। ইনক্রিমেন্টাল এবং ডিক্রিমেন্টাল অপারেটর, অর্থাৎ প্রিফিক্স এবং পোস্টফিক্স নোটেশন বলতে কি বোঝায়? ও সরি সরি সি সরি স্যার, প্রোগ্রাম ওটা থেকে আমি প্রশ্ন করেছি, হ্যাঁ। জি স্যার, ওটা হচ্ছে প্লাস প্লাস ওয়ান, মানে আমার ইনক্রিমেন্টে আমার এক বাড়বে, প্লাস প্লাস ওয়ান বা ওয়ান প্লাস প্লাস। আচ্ছা, আর হচ্ছে একটু ডিক্রিমেন্টে একটু হচ্ছে আমার। একটু দাঁড়ান। আমি লিখলাম y = 10, জি এরপর স্যার। লিখলাম x = প্লাস ওয়াই। ওকে, জি তাহলে স্যার। এখানে জি স্যার। x এর মান কত হবে, y এর মান কত হবে? স্যার এখানে স্যার এক্স এর মান হচ্ছে প্লাস মানে 11, মানে 10+1। হুম, আর ওয়াই এর মান হচ্ছে, ওয়াই এর মান তো স্যার 10ই। ঠিক আছে। জি স্যার। অন্যরা একটু বলেন তো ওনার আনসারটা ঠিক আছে কিনা, আমরা একটু এটা থেকে বেরিয়ে আসি, কারণ এটা খুব কমন একটা কোয়েশ্চেন যেগুলো বিভিন্ন ভাইভাতে করে থাকে আর কি। হ্যাঁ, আগে এইখানে, প্লাস প্লাস হ্যাঁ হচ্ছে বলেন। আহ, ওই ভ্যালুটা অ্যাসাইন করার আগে ইনক্রিমেন্ট হবে, আর পরে প্লাস প্লাস মানে হচ্ছে আগে অ্যাসাইন হবে পরে ইনক্রিমেন্ট হবে, এরকম আর কি। হ্যাঁ, তাহলে এখানে এক্স এর মান কত হবে আর ওয়াই এর মান কত হবে? তাহলে এক্স এর প্রশ্নটা মান আরেকবার দিলে 10 হবে। একটু। স্যার এক্স এর মান 10 হবে আর ওয়াই এর মান 11 হবে। এক্স এর মূল মান হলো 10, আর হলো ওয়াই এর মান হলো প্রি ইনক্রিমেন্টের কারণে এ এক বেড়ে যাবে, ওয়াই এর মান 11 হবে। আচ্ছা, আমাকে শুধু এটা বলেন, এক্স এর মান আপনি বলেছেন 10, ওয়াই এর মান 11 বলেছেন, তাই তো? এটা ঠিক আছে কিনা? হ্যাঁ। এটা ঠিক আছে কিনা? কনফিউজড হয়ে যাচ্ছেন। এক্স এর মান 10, ওয়াই এর মান 11, এটা ঠিক আছে কিনা? স্যার এক্স স্যার এর আমার মান মতে 11, ওয়াই এর মান উভয়ের 10। মানে, আচ্ছা, উভয়ের আবার মানেই অনেকে 10। বলছেন এক্স এর মান 11, ওয়াই এর মান 10। আচ্ছা, স্যার জি স্যার। প্রশ্নটা এখানে একটু আরেকবার বলবেন স্যার, তার মানে মাথায় সাজাই পারিনি স্যার। এটা হচ্ছে স্যার মানে, উভয়ের মানেই 10। আচ্ছা, আবার অনেকে বলছেন উভয়ের মানই 10। না স্যার, উভয়ের মান, আমার তো এখানে ইনক্রিমেন্ট দিছে না, প্লাস প্লাস যেহেতু দিছেন। আচ্ছা স্যার শুনেন, প্রশ্নটা এটা 11। আরেকবার করবেন স্যার? আচ্ছা
আপনারা শুনেন, আমি স্যার একটু বলি। স্যার আমি আমি একটু বলেছি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। ওয়াই এর মান 10 হবে এবং এক্স এর মান 11 হবে, কারণ হচ্ছে যে প্লাস প্লাস ওয়াই আছে, দ্যাটস মিন হচ্ছে যে এক বৃদ্ধি পর পাবে, তারপর হচ্ছে অর্থাৎ ওয়াই এর মান এক বৃদ্ধি পায়, এক্স এর মান প্রিন্ট করবে। এটা হচ্ছে প্রিফিক্স অপারেটর, এই কারণে প্লাস প্লাস। তার মানে এক্স এর কত হবে এখন, এক্স কত ঠিক হবে? বলেছি স্যার। এক্স এক্স হচ্ছে এক্স 11 হবে আর ওয়াই 10 হবে। ওয়াই হচ্ছে 10 হবে। জি স্যার। এটা আমি বলছি। এক্স 11 ওয়াই 10। আচ্ছা, শিওর এটা আপনারা? আর আমার জি তো মনে স্যার, হচ্ছে এটা দুটা শিওর 11। স্যার। আচ্ছা, যদি তাহলে ওয়াই সমান স্যার 10 আর এক্স সমান সমান ওয়াই প্লাস প্লাস হয়, তখন এক্স এর মান কত, ওয়াই এর মান কত? স্যার এইখানে এক্স এর মান 10 আর ওয়াই এর মান 11। আচ্ছা, এখানে এক্স এর মান 10, ওয়াই এর মান 11। তাহলে হ্যাঁ, এখানেও আবার এক্স এর মান 10, ওয়াই এর মান 11 কিভাবে হচ্ছে? এটা তো না স্যার, ওইখানে হবে স্যার ওয়াই এক্স এর এর মান মান হবে 10, এক্স 11 এর মান আর ওয়াই এর 11। মান হবে 10। এটাতে একটা হচ্ছে এটা স্যার এটাতে দুইটা, স্যার স্যার দুইটার মানে স্যার 10 হবে। প্রথম দুইটা সেটাতে এটা পোস্ট। দুইটার মানই 11 হবে, দুইটার স্যার মানই না, 11, দুইটার মানই 11 হবে। জি স্যার, ওটাই বললাম। আহ, আর এই যখন এক এক্স প্লাস প্লাস ওয়াই হবে তখন হবে এক্স এর মান 11 আর ওয়াই এর মান 10। আর যখন ওয়াই প্লাস প্লাস হবে তখন হবে এক্স এর মান 10, ওয়াই এর মান 11। আচ্ছা, এটা নিয়ে দেখেন, আমি একটু বলি। আপনাদের হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে যে একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। আপনার ওয়াই সমান সমান 10, এক্স সমান সমান প্লাস প্লাস ওয়াই, মানে হচ্ছে যে ওয়াই এর মান এক বৃদ্ধি পাবে, ওয়াই এর মানটা তাহলে হবে কত, 11, এক্স এর মান হবে 11, ও এক্স এর মান 11, ওয়াই এর মান 11। আর ওয়াই প্লাস প্লাস মানে হচ্ছে যে এক্স এর মান প্রথমে ওয়াই সমান সমান 10, ওয়াই সমান সমান 10, আর এখানে কোথায় এক্স সমান সমান ওয়াই প্লাস প্লাস। এই ক্ষেত্রে এক্স এর মান হবে 10, ওয়াই এর মান হবে 11। এটা নিয়ে আমার খুব সুন্দর কোডিং সহ খুব সুন্দর একটা ইউটিউবে একটা ভিডিও আছে, সেটা একটু দেখবেন। সেখানে আমি খুব বিস্তারিত আলোচনা করেছি, সেটা দেখে আর একটু ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? কিন্তু আমি আমি যে এটা নিয়ে এতক্ষণ কেন ইয়ে করলাম জানেন, এই 4-5 মিনিট দেখেন আপনারা এখানে চার পাঁচটা আনসার তৈরি করে ফেলেছেন কিন্তু। হ্যাঁ, কারণ এখানে মানে প্লাস প্লাস আছে, মানে কিছু বাড়বে কিছু কমবে, দুইটাই আবার অনেকে 10 বলছেন, তার মানে কনসেপ্টটাকে ঠিক মতো ডেভেলপ করা হয়নি, ঠিক আছে? তাহলে এই এই জিনিসগুলো, এটা কিন্তু দেখেন, এটা একটা খুব কমন একটা প্রশ্ন, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, এগুলো কিন্তু দিবে, ঠিক আছে? আচ্ছা, আপনারটা শেষ করি একটু, হ্যাঁ। আপনারটা শেষ করি। সাথী আছেন আপনি? জি স্যার। হ্যাঁ। আচ্ছা। হুম। তারপর আম, বলেন হেডার ফাইল বলতে কি বুঝেন, দেখি বলেন তো। স্যার হেডার ফাইল হচ্ছে সিতে হচ্ছে স্টুডিও ডট এইচ, মানে একটা ফাংশনের উপরে, মানে ওই হেডার ফাইলের আন্ডারে হচ্ছে কোড থাকে। এটা আপনি কেন ইউজ করেন বলেন তো, প্রোগ্রামের মধ্যে আপনি হেডার ফাইলটা কেন ব্যবহার করেন? স্যার ওটা মানে ওইটা দিলে আর কি বোঝা যাবে কোন কোন ল্যাঙ্গুয়েজ আমি আর কি করতে চাচ্ছি। না, আচ্ছা শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। আমি এটা দিয়ে আপনাদের অন্যদেরকেও বুঝাতে যাচ্ছি, যখন একটা জিনিস সম্পর্কে আপনার ভালো আইডিয়া নাই, সেটা আপনি সেখানে সেটা মানে আনসার না করতে চাওয়াটাই ভালো, উত্তম। কেন? আপনি যদি রং একটা ইনফরমেশন দিয়ে দেন, তখন সেটা একটা রং একটা ইমপ্রেশন পড়ে যাবে, যেটা সম্পর্কে আপনার ভালো ধারণা নেই। সরি স্যার, আমার জানা নেই। আপনি প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের ফাংশনগুলোকে ব্যবহার করছেন, প্রিন্টএফ ফাংশন ব্যবহার ওই করছেন, ফাংশন গুলোকে কল করার জন্য স্যার এই ওইটা মানে বিভিন্ন স্ক্যানএফ ফাংশন, বিভিন্ন আউটপুট ইনপুট ফাংশন গুলো ব্যবহার করছেন, তাহলে স্ট্যান্ডার্ড স্যার, স্টুডিও ডট এইচ মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, তাই না? তাহলে এই ইনপুট জি আউটপুট স্যার। ফাংশন গুলো প্রপারলি কাজ করবে না আপনি যদি সেই হেডার ফাইলটা কি না করেন, সেই প্রয়োজনীয় হেডার ফাইলটা ব্যবহার না করেন। জি স্যার, এরকম মানে ওই বিভিন্ন যে ফাংশনের ভাষার জন্য আপনাকে বিভিন্ন হেডার ফাইল ব্যবহার করতে হবে। যেমন আপনি মনে করেন স্কোয়ার রুট ফাংশনটা ব্যবহার করলেন, এটার জন্য আপনি কোন হেডার ফাইল ব্যবহার করবেন? স্কোয়ার সরি রুটের স্যার, জন্য স্কোয়ার রুট স্কোয়ার রুট এই ফাংশনটার জন্য আপনি কোন হেডার ফাইল ব্যবহার করবেন? সরি ম্যাথ স্যার। ডট এইচ। ম্যাথ ডট এইচ হেডার ফাইলটা ব্যবহার করবেন। এইগুলো একটু ভালো করে দেখে যাবেন, এগুলো কিন্তু আমাদের কলেজ লেভেলের বইয়ে আছে, তাহলে এগুলো একটু ভালো করে দেখে যাবেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। স্যার আর আসসালামু একটু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর নেক্সট নেক্সট বলেন, নেক্সট আর কি আছেন? স্যার আমি আছি স্যার, সত্যজিৎ হ্যাঁ হ্যাঁ রায়। হ্যাঁ হ্যাঁ, সত্যজিৎ, হ্যাঁ সত্যজিৎ বলেন, আপনার নামটা বলেন। নমস্কার স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। নামটা বলেন। স্যার আমি সত্যজিৎ রায়, আমি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আচ্ছা, মাস্টার্স করেছেন?
না স্যার, মাস্টার্স করিনি। আচ্ছা, রিটেন পরীক্ষা কেমন হয়েছে বলেন তো? স্যার মোটামুটি হয়েছে স্যার, আশা রাখতেছি ভালো কিছু হবে। কত নাম্বার পাবেন? আপনি জেনারেল কলেজের জন্য আবেদন করেছেন নাকি মাদ্রাসার জন্য আবেদন করেছেন? জেনারেল কলেজ স্যার, আশা আচ্ছা। করতেছি 65 অ্যারাউন্ড থাকবে। আচ্ছা। আম, আপনি মনে করেন একটা প্রতিষ্ঠানে জয়েন করলেন। জি স্যার। জয়েন করার পরে আপনার হচ্ছে যে আপনি আপনার প্রতিষ্ঠানে গিয়ে দেখলেন আপনি যেভাবে চিন্তা করেছিলেন সেইভাবে ওই প্রতিষ্ঠানে কোনো কিছু অবকাঠামোগত সেবা নাই বা সেই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। ঠিক আছে, তা বা আপনি যেভাবে চিন্তা করেছিলেন সেই ধরনের কোনো ফ্যাসিলিটিস নাই। এই ক্ষেত্রে আপনি কি করবেন? স্যার নতুন পরিবেশে, মানে আমি মানে মানে আমি যেখানে যাই না কেন সেটা তো আমার জন্য নতুন পরিবেশ অবভিয়াসলি। তো চেষ্টা করবো নতুন পরিবেশে কিভাবে নিজেদের খাপ খাওয়াই নেওয়া যায়। আচ্ছা। এসটিএমএল তো ধারণা আছে তাই না? আপনাদের তো ওয়েব ডিজাইন ছিল, এসটিএমএল সম্পর্কে তো ধারণা আছে। জি স্যার। আচ্ছা, টপ লেভেল ডোমেন বলতে কি বুঝাই দেখি বলেন তো? স্যার টপ লেভেল .com টাইপের ডোমেন, স্যার আমার এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না টপ স্যার। টপ লেভেল ডোমেইন বা টপ লেভেল ডোমেইনটা দ্বারা আপনি কি, এটা কি ইন্ডিকেট করে? স্যার এটা এই যে যেরকম .com ডোমেন রয়েছে, আছে বিডি ডোমেন রয়েছে, এগুলোই টপ মানে। ধরেন আমার আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হচ্ছে edu.bd, ঠিক জি আছে? স্যার। জি স্যার। তাহলে এটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাই তো? জি স্যার। সেটা সম্পর্কে আপনি একটা ধারণা পাবেন। যেমন .org হলো অর্গানাইজেশন, ঠিক আছে? .com হলে জি স্যার। কমার্শিয়াল প্রতিষ্ঠান, এটা আর কি। আচ্ছা, ফন্ট ট্যাগের তিনটা অ্যাট্রিবিউটের নাম বলেন। স্যার এই স্যার আরেকবার একটু প্রশ্নটা করেন স্যার। ফন্ট ফন্ট ট্যাগের তিনটা, আচ্ছা, ফন্ট ট্যাগের তিনটা অ্যাট্রিবিউটের নাম বলবেন, তার আগে আপনি আমাকে বুঝান যে অ্যাট্রিবিউট জিনিসটা কি। স্যার অ্যাট্রিবিউট মানে হচ্ছে কোনো একটা ট্যাগের যে মানে বিভিন্ন ফাংশনালিটি, সেগুলো অ্যাট্রিবিউট। যেরকম আমরা স্টাইল ইউজ করি, এই, যেরকম স্টাইলে কালার ইউজ করি, এগুলোই স্যার অ্যাট্রিবিউট। আচ্ছা, মনে করেন আমি আপনার স্টুডেন্ট, আমার কথাটা বুঝেন। মনে করেন আমি আপনার স্টুডেন্ট, এখন আমি আপনার কথাটা বুঝতে পারছি না, আপনি আমাকে অ্যাট্রিবিউটটা সহজে কিভাবে বুঝাবেন? স্যার মনে করেন একটা লেখা আছে, একটা এই সনটাকে একটা লেখা আছে, আমি চাচ্ছি কি এই লেখাটাকে কিভাবে মানে আরো অপটিমাইজ করা যায়। এখন এই অপটিমাইজ করার জন্য যে যে প্রপার্টি গুলো আমি ওর উপরে অ্যাপ্লাই আমি করতে পারি অপটিমাইজ সেগুলো। ওয়ার্ডটা বুঝিনি স্যার। আমি তো স্যার এইচএসসি এই তে পড়ি, আমার আমার নলেজটা সেজন্য একটু কম। আমি স্যার আমি হ্যাঁ। আমি বোঝাই বলতেছি স্যার। হ্যাঁ। স্যার আমি নর্মালি চাচ্ছি কি যে আমার ওই লেখাটা কালার চেঞ্জ হবে, আমার ওই কালারটা ভালো লাগতেছে না। আচ্ছা। আমি কালার চেঞ্জ করার জন্য একটা প্রপার্টি ইউজ করব। হুম। এবার চাচ্ছি যে আমি আরেকটু ফন্ট সাইজটা বাড়াবো, হুম। আমি সেটা করতে পারি। এগুলোই এক একটা অ্যাট্রিবিউট। আচ্ছা। আম, এই এই জিনিসগুলো আপনারা তো যেহেতু কলেজ লেভেলের জন্য পরীক্ষা দিয়েছেন, আমি মাঝখানে একটু 30 সেকেন্ড কথা বলি। আপনি এই জিনিসগুলো, এটা কেন বইটা দেখতে বলি জানেন? আপনার আপনি আপনার সামনে যে স্টুডেন্টগুলো বসে থাকবে তাদেরকে কিন্তু মানে তাদের লেভেলে গিয়ে বুঝাইতে হয়। আমার কথাটা বুঝার চেষ্টা করবেন, ফিল করার চেষ্টা করবেন। একটা জিনিস কি, অনেকে দেখবেন অনেক ভালো স্টুডেন্ট কিন্তু কিছু বুঝাইতে পারে না, ভালোভাবে বুঝাইতে পারে না। অনেকে আছে যে একটা মোটামুটি ধারণা আছে কিন্তু খুব ভালো বুঝাইতে পারে। তো টিচিং প্রফেশনটাতে আসবেন মানে আপনাকে এই কোয়ালিটিটা আপনাকে গ্যাদার করতে হবে। যে আমি যখন আমার সামনে যে আছে উনি, যেমন আপনি এখন গ্র্যাজুয়েট একজন স্টুডেন্ট, আপনার সাথে আপনাকে আমি সেই আপনার লেভেলে বুঝাবো। আমি যখন আমার একটা এইচএসসি লেভেলের স্টুডেন্টের সামনে আছি তখন আমি তাকে তার লেভেলে বুঝাবো। এই কোয়ালিটিটা যদি নিজেদের মধ্যে তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার কি মানে হচ্ছে যে আপনার আপনার পড়াইতে ভালো লাগবে, কারণ আপনার সামনে যারা আছে আপনি তো তাদের ফেস দেখলেই বুঝবেন। হ্যাঁ, যখন আপনি শিক্ষকতা করবেন যে সে বুঝতে পারছে কিনা বুঝতে পারে নাই, ঠিক আছে? তো এইগুলোকে কত সহজভাবে ব্যাখ্যা করা যায়, কত সহজভাবে বোঝানো যায়, সেই জিনিসগুলোকে আস্তে 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 প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনি ক্লাসে গিয়েও সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে? জি স্যার।
যে কোনো জিনিস, এই জিনিসগুলো বোঝানোর সময় কিভাবে এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, কিভাবে একটু হাতে কলমে বোঝানো যায়, আপনার কাছে প্রজেক্টর থাকবে, প্রজেক্টরে কিভাবে আস্তে আস্তে জিনিসগুলোকে বোঝানো যায় ভালো লাগবে। আরেকজনকে যখন বুঝাবেন, আপনি যখন দেখবেন আপনার একটা মানে একটা ছেলে বা একটা মেয়ে, হ্যাঁ, এগুলো আপনার সন্তানের মতো হয়ে যাবে, তাদের চোখে মুখে যখন সে হাসিটা দেখবেন, যে একটা জিনিস বুঝতে পারার যে আনন্দ, সেটা তখন দেখবেন যে আপনাকে একটা খুব ভালো একটা ফিলিংস দিচ্ছে। এগুলোর জন্যই তো আসলে বেসিক্যালি শিক্ষকতায় থাকা, তাই না? এই ভালো ফিলিংস গুলোর জন্য আসলে টিচিং প্রফেশনের সাথে যুক্ত থাকা। আচ্ছা, আসেন জি আমরা স্যার। কথায় আসি। স্যার আহ আরেকটা কথা, হ্যাঁ, হ্যাঁ এটা বলেন। কি হয়েছে তাইলে স্যার আমার পরবর্তী কোশ্চেন গুলো একটু কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ বলেন না। মানে অ্যান্সারটা কি হয়েছে সেটা জিজ্ঞাসা করলাম স্যার। হ্যাঁ, এটা আপনি সহজ ভাষায় বলতে পারেন বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। ঠিক আছে? জি স্যার। একটা মানুষ, জি একটা মানুষের তো কিছু বৈশিষ্ট্য থাকে, তার চুল আছে, হাত আছে, পা আছে। সেরকম আমি একটা লেখা লিখলাম, ঠিক আছে, আইসিটি একাডেমি, বা একটা লেখা লিখলাম আইসিটি ক্লাস। এবার এই একটা লেখাকে আমি বিভিন্নভাবে এটার বৈশিষ্ট্যকে পরিবর্তন করতে পারি। এটার বৈশিষ্ট্য বলতে কি বুঝাই? যে এই আইসিটি লেখাটার আমি সাইজটা বাড়াতে পারি, এই আইসিটি লেখাটা লিখার নিয়মটাকে আমি পরিবর্তন করতে পারি, অন্য একটা ডিজাইনে লিখতে পারি, এটাকে অন্য একটা কালারে নিয়ে যেতে পারি। এই যে আমি এই আইসিটি লেখাটার বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে পরিবর্তন করছি, হ্যাঁ, এই যে একবার ফন্ট সাইজ বাড়াচ্ছি, হ্যাঁ, লেখাটার সাইজটা বাড়াচ্ছি, বিভিন্ন কালার ডিজাইন করছি। এই জিনিসটা হচ্ছে যে কি, এই বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশটাকে, এই যে বৈশিষ্ট্যকে আইডেন্টিফাই করছে, এটা হচ্ছে যে কি অ্যাট্রিবিউট। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, সমস্যা নেই। দেখেন আমার আমি গ্যাপে গ্যাপে এগুলো একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, আমার যেটা অভিজ্ঞতা আছে আর কি। হ্যাঁ, আসলে ধরেন মানে এই জিনিসগুলো যদি করেন তাহলে দেখবেন যে শিক্ষকতা একরকম লাগছে। আবার যদি বলেন যে না, জব পাইছি ঠিক আছে, নিজের স্কিল ডেভেলপ করব না, এই জিনিসগুলোকে ডেভেলপ করব না, তখন দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে আপনার কাছে এই প্রফেশনটা বিরক্তিকর মনে হবে, আপনি এনজয় করতে পারবেন না। আমাকে একটা জিনিস আপনি সবসময় খেয়াল করবেন, আমি যখন লাইভ নিচ্ছি, যখন একটা ফ্রি সেশনও নিচ্ছি, যখন আমি আমার ক্লাসে আসি, সব সময় এনার্জেটিক। আমি কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই জিনিসগুলো আসলে আপনাদেরকে একটু ইন্সপায়ার করার জন্য বলা আর কি। আমার যেটা বাস্তব অভিজ্ঞতা সেটাই বলি, যেটা ভালো লাগে সেটা অ্যাকসেপ্ট করবেন, যেটা খারাপ লাগে সেটা ইগনোর করবেন। 6:30 বাজে বাসা থেকে বেরিয়েছি, এর আগে ব্যাচ ছিল পড়িয়েছি, কলেজে গেছি, কলেজের পরে ব্যাচ ছিল পড়িয়েছি, মানে নন স্টপ চলছে। এরপর আবার আপনাদের সাথে আজকে একটু গ্যাপ ছিল, একটু ফ্রি টাইম পেয়েছি, আর অনলাইনে ক্লাস নেই, আবার আপনাদেরকে সময় দিচ্ছি। তার মানে দেখেন, তারপরে আমার ভয়েসটা শুনে কি বোঝা যাচ্ছে যে আমি খুব বেশি টায়ার্ড বা অনেকক্ষণ ধরেই মানে কাজগুলো করে যাচ্ছি? কারণ আমি এই কাজটা করতে পছন্দ করি, এটা আমার ভালো লাগে, সেই জন্য আমি এটাকে এনজয় করছি। আমার কথাগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এগুলোর অনেক মাহাত্ম্য আছে আসলে। আমি এই কাজটা করতে পছন্দ করি, সেজন্য আমার কাছে এটা টায়ার্ড ফিল মনে হচ্ছে না, আমি এটাকে এনজয় করছি, আমি আপনাদের সাথে সেটা আনন্দ নিয়ে করছি। এটা যদি নিজের মধ্যে ডেভেলপ করতে না পারেন, কোনো কিছু করেই আপনি শান্তিতে থাকবেন না। অর্থাৎ যেটা আপনার পছন্দের সেইটাকে যদি আপনি প্রফেশন হিসেবে নেন, তাহলে সেটাকে আপনি এনজয় করবেন, এবং সেটাতে আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। কোনো না কোনো ভাবে আপনি সাকসেসফুল হবেন, আপনাকে কি আটকিয়ে রাখতে পারবে না। কথা বুঝছেন? তো আশা জি করি স্যার। আমার কথাগুলো মনে রাখবেন, কাজে আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। আহ, আপনাকে একটা সহজ প্রশ্ন করব, ঠিক আছে? না ডিডিএল স্যার, বলতে, ডিডিএল বলতে কি বুঝেন বলেন? সরি স্যার। ডিডিএল, TDL? ডিডিএল, সরি স্যার, এটা পাবো না স্যার। ডাটাবেসে পড়েননি? পড়ছি স্যার, মনে করতে পারতেছি না স্যার। আচ্ছা, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এগুলো একটু দেখবেন, ডিডিএল, ডিএমএল, ডিসিএল, স্যার এগুলো আমরা গত স্যার, ক্লাসে আমি দেখিয়েছি। শুনছি স্যার হ্যাঁ, TDL স্যার। না না, ডিডিএল। আচ্ছা, ওকে। তারপর আম, বলেন তো, রিভোক এই কমান্ডটার কাজ কি? সরি স্যার। আচ্ছা, মনে করেন আপনার কাছে একটা ডাটাবেস তৈরি করা আছে, সেখান থেকে আপনাকে বিভিন্ন এসকিউএল অপারেশন গুলো চালিয়ে আপনাকে আপনার মানে কোয়েরি করতে হবে আর কি। ঠিক আছে? জি স্যার। তো এই কোয়েরি গুলা পারবেন কিনা বা ক্লাসে দেখাতে পারবেন কিনা বলেন তো? জি স্যার। সবকিছু জানা আছে অবশ্যই। ঠিকঠাক মতো? জি স্যার। আপনি মানে এই প্র্যাকটিক্যাল কোশ্চেন করতে পারেন স্যার। আচ্ছা, তো এই যে যেমন মনে করেন আমি ওখানে হচ্ছে যে বিভিন্ন কমান্ড গুলো ব্যবহার করব, তাহলে সেই কমান্ড গুলো তো আপনি বলতে পারছেন না কোন কমান্ডে স্যার কি এই কাজ করে। স্যার এই ডেফিনেশন গুলো আসলে এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না, না স্যার আচ্ছা এই। ধরেন মনে করেন আমি আপনাকে একটা কাজ দিলাম, যে আপনার হচ্ছে যে মনে করেন একটা কমান্ড ব্যবহার করতে হবে, হচ্ছে ধরেন হচ্ছে যে ট্রানকেট। তাহলে স্যার ট্যাঙ্ক, হ্যাঁ, এটা কাজ ট্যাঙ্ক কি করবে? করে দাও।
মানে কোনো একটা টেবিল আমি খালি করে দিব। আচ্ছা, রোল ব্যাক দিয়ে কি কাজ করবেন? স্যার রোল ব্যাক দিয়ে মানে আমি ডাটাবেসটারে মানে ক্লিন করে আবার সেই ডাটাগুলো আবার ডাটাবেসে উঠাবো। ওকে, অ্যারে বলতে কি বুঝেন দেখি বলেন তো। স্যার একটা সিমিলার টাইপের ডাটার সমষ্টিকে অ্যারে বলে। কিন্তু আচ্ছা এই মানে এটা এটা ঠিক আছে, কিন্তু আমরা এই যে মডার্ন টেকনোলজি যেগুলো, যে আমরা যদি পাইথনের কথা হ্যাঁ, বলি তাহলে হুম, ডিফারেন্ট টাইপের ডাটা রাখা যাচ্ছে। আচ্ছা, এই এই যে মনে করেন বিভিন্ন জেনারেশন গুলো আছে, প্রোগ্রামিং ভাষার যে বিভিন্ন জেনারেশন গুলো আছে, হ্যাঁ, প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম আছে, তাহলে জি স্যার। আপনি মনে করেন প্রথমে ছিল মেশিন ভাষা, তো মেশিন জি স্যার। ভাষা থেকে এরপরে অ্যাসেম্বলি আসলো, উচ্চতর ভাষা আসলো, তাহলে মেশিন ভাষা আসলে বেসিক্যালি অসুবিধাটা কি ছিল দেখি বলেন তো। মেশিন মেশিন ভাষায় কোড গুলো হয় কি মানে বোধগম্য হয় না, মানে একদম মানে মেশিন যাতে বুঝতে পারে যেরকম মানে ওদের মতো করে। মেশিন তো জিরো ওয়ান ছাড়া কিছু বোঝে না, তার মানে আমাদের কমান্ড গুলো ওই জিরো ওয়ানের মতো করে দেওয়া লাগতো। এখন আমরা আচ্ছা, এই যে হাই লেভেলের ল্যাঙ্গুয়েজে আসছে, এগুলো আমরা মানে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, তার মানে আমরা কমান্ড গুলো আমাদের মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি যেহেতু দিতে ইজি হয় কমান্ড গুলো। আর আর কোনো অসুবিধা? আর অসুবিধা বলতে হচ্ছে যেহেতু মেশিন ল্যাঙ্গুয়েজ এগুলো হচ্ছে কি অনেক ফাস্ট ফাস্ট, কারণ হচ্ছে কি ওদের মানে কোনো কম্পাইলার ইন্টারপ্রেটার লাগে না, সরাসরি যেহেতু মেশিন কোডে কনভার্ট হয়, এজন্য ওদের মানে প্রসেসিং টা অনেক দ্রুত হয়। কিন্তু আমাদের এই যে হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ এগুলো হচ্ছে কি আগে হচ্ছে মেশিনে কনভার্ট হওয়া লাগে, তারপর মেশিন বোঝে। তো এগুলো মানে প্রসেসিংটা ডিলে হয়, আর হচ্ছে কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট হতে সময় বেশি নেয়। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। মোটামুটি আপনার ভালো কনসেপ্ট আছে, ভালো ধারণা আছে, এই জিনিসগুলোকে স্যার আরেকটু চর্চা করে সামনের দিকে যাবেন আর কি, হ্যাঁ। এই সংজ্ঞা পড়ার সময় হয় না তো স্যার, আমি নিজেও সফটওয়্যার ডেভেলপার স্যার, কিন্তু আচ্ছা, এই আচ্ছা, আচ্ছা। জিনিসপত্র আহ, বলতেছেন তো মানে আমি মানে পড়াশোনার সময় আপনি হচ্ছে না স্যার। এখন কোথায় আছেন? তা আমি আমদিন ইনফোটেক লিমিটেডে আছি। আপনি হচ্ছে মানে খুলনা নাম যেহেতু জানেন, আমার অনেক বড় বড় প্রজেক্ট করা আছে। খুলনা সিটি আচ্ছা, আচ্ছা, কর্পোরেশনের লাইট প্রজেক্ট করা আছে, আচ্ছা, আচ্ছা, খুলনা আচ্ছা। ডেভেলপমেন্ট অথরিটির কনস্ট্রাকশন আপনি ফান্ড। তাহলে শিক্ষকতায় কেন আসতে চাচ্ছেন? স্যার আসলে আমি আমার মনে হয় না যে সফটওয়্যার ডেভেলপার হিসেবে আমি মানে কমফোর্ট ফিল করতেছি না স্যার। আচ্ছা, আচ্ছা, আর মানে আমি চাচ্ছি যে আপনি স্কুল আপনি থেকে, এনজয় করছেন না, এটাই তো। অবশ্যই স্যার, আর আমি আহ, চাচ্ছি যে একটু রুট লেভেলের সাথে কাজ করা, মানে আহ, যাতে মানে আসলে সবকিছু একদম। চয়েসের উপর, বুঝছেন, যেটা জি করে স্যার। আপনার থেকে ভালো লাগে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনোটা করে আপনার রিজিকে যা আছে তার বাইরে যেতে পারবেন না, টাকা পয়সা নিয়েও আসলে টেনশন বেশি করি আমি মনে করি স্যার যে একটা করার দরকার না। কারণ হচ্ছে কি জানেন, আপনার আপনার যদি কোয়ালিটি থাকে, আপনার যদি স্কিল থাকে, আপনি যে কোনো কিছু করে সামনের দিকে আগে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। স্যার আরেকটা কোশ্চেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার মানে ভাইবা ভোটে যদি এরকম জিজ্ঞাসা করি যে আমি কোথাও জবে আছি কি না আছি, আমার হ্যাঁ, হ্যাঁ, আমি তো মানে হচ্ছে যখন অ্যাপ্লাই করছি তখন এগুলো মেনশন করি নাই। হুম, তো হুম, হুম। হচ্ছে এগুলো কি না মানে বললে আপনি চাইলে বলতে পারেন, না বললেও কোনো সমস্যা নেই, যে চাকরির জন্য চেষ্টা করছি, ব্যাস, এক কথায় শেষ। জি স্যার চাকরির ঠিক জন্য আছে। চেষ্টা করছি আর স্কিল ডেভেলপ করার জন্য চেষ্টা করছি। মানে আমি বিভিন্ন কাজগুলো করছি, মানে সহজ ভাষায় দেখেন, মানে আপনি বসে নাই, বলতে পারেন যে আচ্ছা আমি স্যার আমার স্কিল ডেভেলপ করার চেষ্টা করছি, বিভিন্ন ডাটাবেজের কাজ শিখছি, প্রোগ্রামিং এর কাজ শিখছি, এগুলো নিয়ে আরো কাজ করছি, ঠিক আছে, পাশাপাশি আমি জবের পরীক্ষাগুলো দিচ্ছি, ব্যাস, সহজ কথায় শেষ, জি। যদি জি ইগনোর স্যার। করতে চান। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আর কেউ আছেন? স্যার আমি একটা হ্যাঁ, কথা হ্যাঁ, বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলেন। স্যার ধরেন মানে যেমন আমি গ্রাজুয়েট হয়েছি 2021 সালের নভেম্বরে, হ্যাঁ, 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 ঠিক আছে। তো স্যার এতদিন পরে সে যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি এতদিন করছিলেন কি। হ্যাঁ। সহজ আনসার, করোনাকালীন সময়ে একটা বড় গ্যাপ হয়ে গেছে, সহজ উত্তর একদম। হুম, করোনাকালীন সময়টাতে বিভিন্ন প্রবলেম, বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে গেছি, আবার নিজেকে মানে রিফ্রেশ করে আবার ট্র্যাকে ফিরতে একটু সময় লেগে গেছে, এবং এর মধ্যে বসে থাকিনি, মানে বিভিন্ন কাজগুলো নিয়ে কাজ করছি। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যে মনে হুম, করেন আপনি এই কাজ নিয়ে আছেন বা এই কাজ করতে আছেন, এখন আপনি বলে ফেললেন হ্যাঁ আমি ডাটাবেজের কাজ করছি বা এগুলো কাজ শেখার চেষ্টা করছি, তখন একটু বেসিক আইডিয়া রাখবেন। কারণ হচ্ছে কি, তখন আপনাকে বলবো হুম, যে হুম। ঠিক আছে, আপনি যেহেতু এটা নিয়ে কাজ করছেন, আসেন আপনাকে এবার ডাটাবেজ নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করি, হ্যাঁ, হ্যাঁ, ঠিক এইটা আর আছে, কি। ঠিক আছে। আচ্ছা, এরপর ঠিক আসেন, আছে। কোনো জবে আছে কিনা কি উত্তর দিব। আমি একটা সরকারি জবে আছি। সরকারি জবে থাকলে আসলে তো দুই দিক থেকেই হচ্ছে যে প্রবলেম। সরকারি জব বলতে কি ধরনের জব সেটা আমাকে বলবেন, কোন জবে আছেন।
বেসিক্যালি হচ্ছে যে আপনার সরকারি জবের ক্ষেত্রে তো ওই পাশ থেকে এনওসি লাগে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে অনেকেই হাইড করতেছে, এগুলো নিয়ে টেনশন নেওয়ার কোনো কিছু নাই। হাইড করলে তেমন বেশি আপনার জেল জরিমানা হবে না এগুলো নিয়ে। সো আপনি আপনার মতো করে যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন, আপনার যদি মনে হয় যে না আমার এটা বলার দরকার নেই, তাহলে এটা ইগনোর করতে পারবেন, কোনো সমস্যা নেই। শিল্প মন্ত্রণালয় 16 গ্রেড জব, আপনি বলতে পারেন সমস্যা নেই আমি আছি এখানে। আপনি তো হচ্ছে যে প্রভাষক পদের জন্য দিবেন, অবশ্যই সেটা 9 গ্রেড। আপনি অবশ্যই বেটারমেন্টের জন্য ট্রাই করতে পারেন, এটা আপনি বলতে পারেন। ঠিক আছে, যে আরো বেটার জন্য জবের জন্য চেষ্টা করছি, সেজন্য এখানে দেওয়া, এটা বলতে পারবেন। ঠিক আছে, স্বাভাবিকভাবে একদম বলতে পারবেন। আচ্ছা, আর কেউ? আর কেউ? আচ্ছা, আলী আহমেদ সাইম বলেন, শুরু করি আপনাকে দিয়ে। আচ্ছা, এরপর এর আরেকজন তাসলিম বলেছিলেন মনে হয়। সাইম আপনি আসসালামু আলাইকুম আছেন? স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা। আচ্ছা, দুইজনকে নিচ্ছি আমি, প্রথমে 5 মিনিট সময় দিচ্ছি সাইম, তারপর হচ্ছে তাসলিম আপনাকে দিচ্ছে। জি স্যার। ওকে। আচ্ছা, এরপর আলমগীর আছে। এমএসসি সার্টিফিকেট পাইনি এখনো, বাট 2টা সেমিস্টার রানিং, তাহলে কি গ্রেডশিট গুলো নিয়ে যাওয়া লাগবে স্যার? বিএসসিটা নিলেই হবে। এখন আপনি ওখানে অ্যাপ্লিকেন্টের মানে অ্যাপ্লিকেন্টে কি এমএসসির কথা লিখেছিলেন, সেটাও আমাকে একটু জানাবেন। ঠিক আছে, এমএসসির কথা যদি না লিখে থাকেন, এমএসসি না নিলে কোনো সমস্যা নেই, বিএসসি না নিয়ে স্যার, যাবেন। এমএসসির কথা লিখিনি, কারণ হ্যাঁ। হচ্ছে তখন আমি এমএসসি তে অ্যাডমিটই হয়েছিলাম না আর কি। আচ্ছা, তাহলে সমস্যা নেই, তাহলে এমএসসির কথা বলার দরকারই নেই। ঠিক আছে, হুম, ঠিক আপনি আছে, থ্যাংক বিএসসিটা ইউ। দিয়ে। ঠিক আছে, তাহলে সাইম আছেন তো? নামটা বলেন আপনার। জি স্যার, জি স্যার। স্যার আমি আলী আহমেদ সাইম। আচ্ছা, কোথায় পড়াশোনা করছেন, করেছেন স্যার আর কি, আমি কোথায় পড়াশোনা পড়াশোনা? করেছি স্যার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে স্যার। আচ্ছা, শিক্ষকতা কেন আসতে চান? স্যার শিক্ষকতায় আসার জন্য অনেকগুলো কারণ আছে স্যার, দু একটা না, অনেকগুলো কারণই আছে। তো প্রধান কারণ স্যার, যেটা নর্মাল কারণ সবার জন্য, শিক্ষকতা একটা মহান পেশা। তো এই পেশায় প্রচুর সম্মান থাকে স্যার। এটা তো নর্মাল কারণ স্যার। আর সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে স্যার, আমি অলরেডি একটা শিক্ষকতা পেশার সাথে জড়িত আছি। আচ্ছা। একটা স্কুল অ্যান্ড কলেজে আর কি স্যার, আমি লেকচারার হিসেবে আছি। তো আহ, ও- আসলে খুব ভালো লাগে স্যার বাচ্চাদের পড়াইতে স্যার, মানে একটা জিনিস বুঝাইতে, মানে হুম। আসলে খুব মানে কমফোর্ট ফিল হয় স্যার। এই ওখানে কারণে কি স্যার আর কি interest- প্রাতিষ্ঠানিক কি আছেন নাকি হচ্ছে যে মানে? একটা বেসরকারি ভাবে আছে স্যার, আচ্ছা আচ্ছা। আচ্ছা কন্ট্রাকচুয়াল হিসেবে স্যার। আচ্ছা, কন্ট্রাকচুয়াল হিসাবে আছেন, কতদিন করছেন ওখানে? স্যার অ্যারাউন্ড স্যার 1.5 বছর প্রায়। ও আচ্ছা, তাহলে তো অনেক দীর্ঘদিন ধরে ওখানে করছেন আর কি। জি স্যার। আচ্ছা, যেহেতু আপনি স্কুল এন্ড কলেজে ছিলেন, তাহলে তো আপনার কলেজ লেভেলের বই সম্পর্কে ভালো ধারণা আছে অবশ্যই। জি স্যার, একটু একটু তো আছেই স্যার, আল্লাহর রহমতে। আচ্ছা, ক্যাশ মেমোরি বলতে কি বুঝেন দেখি বলেন তো। ক্যাশ মেমোরি স্যার হচ্ছে কম্পিউটার এমন একটি মেমোরি যেটি স্যার প্রসেসরের মধ্যে থাকে, যেটি খুব ফাস্ট হয় এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যার ট্রানজিস্টরের মাধ্যমে স্যার তৈরি করা হয় স্যার। আচ্ছা, ইআরপি বলতে কি বুঝেন ডাটাবেজের ক্ষেত্রে? ইআরপি বলতে কি বুঝেন? সরি স্যার, মনে করতে পারছি না স্যার। আচ্ছা, অ্যাকচুয়ালি স্যার ডাটাবেস চ্যাপ্টারটা আর কি স্যার আমাদের এইচএসসি লেভেলে আর কি স্যার কোয়েশ্চেন আসে না তো স্যার, স্যার একটু কম প্রিপারেশন আছে স্যার এই কোয়েশ্চেন ব্যাপারে। কোয়েশ্চেন আসে না বলতে করোনাকালীন সময়ের পরে হচ্ছে যে চ্যাপ্টারটা বাদ জি স্যার, জি ছিল। স্যার, সেটাই স্যার। আমি এখন আমি তো স্যার 27 ব্যাচে, নিউলি জয়েন। 27 ব্যাচে তো ডাটাবেজ আছে। জি স্যার, হ্যাঁ স্যার, এই জন্য স্যার একটু দেখতে হবে ওইটা স্যার। হ্যাঁ, এটা একটু দেখে নিতে হবে, কারণ 27 ব্যাচে তো অবশ্যই ডাটাবেজ স্যার। আছে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, বলেন, আপনাকে দুইটা সহজ প্রশ্ন করবো আর কি, হ্যাঁ। জি স্যার। আইপি, হ্যাঁ, অর্থাৎ আপনি ইন্টারনেট প্রোটোকল গুলো সম্পর্কে পড়েছেন, প্রোটোকল বলতে কি বুঝেন দেখি বলেন তো। স্যার প্রোটোকল হচ্ছে একটি রুলস এন্ড রেগুলেশন বোঝায় একটি ওয়েবসাইটের। যখন একটি সেন্ডার থেকে একটা রিসিভার যখন কোনো একটা ওয়েবসাইট যখন করবে স্যার আর কি, ঘুরবে, তখন সেখানে কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় যে ডেটাটা ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা, ওয়েবসাইটটা একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাচ্ছে কিনা, যাচ্ছে কিনা। হুম। আহ, এগুলো স্যার আর কি নির্ধারণ করে কি প্রোটোকল স্যার। আচ্ছা, সোয়াপিং, অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে সোয়াপিং বলতে কি বুঝেন? সোয়াপিং বলতে আমরা যেটা বুঝি, মেইন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে কিছু জায়গা, যখন জায়গা সোয়াপ করে নিয়ে যাওয়া, যার মাধ্যমে মেইন মেমোরির স্ট্যাবিলিটি আর কি বাড়ানো যায় আর কি স্যার। ওকে, ভেরি গুড। ডেডলক বলতে কি বুঝেন? ডেডলক হচ্ছে স্যার এমন একটি প্রক্রিয়া যখন এক বা একাধিক প্রসেস একসাথে তাদের রিসোর্স শেয়ার করতে চায়, হুম। কিন্তু কোনো কাজই সফলভাবে কমপ্লিট হয় না। তো
এটি স্যার ডেডলক স্যার। আচ্ছা, স্ট্যাকের স্ট্যাক এবং কিউর মধ্যে একটা পার্থক্য বলে। স্ট্যাক এবং কিউ স্যার, আচ্ছা, কিউটা হচ্ছে স্যার আমাদের ফিফো অনুযায়ী কাজ করে, আর স্ট্যাক কাজ করে স্যার লিফো অনুযায়ী, অর্থাৎ ফিফো অর্থাৎ স্যার ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর লিফো হচ্ছে স্যার লাস্ট ইন ফার্স্ট আউট। স্যার ফিফো বলতে যেটা আমরা বুঝি স্যার, যেমন টিকিট কাউন্টারকে স্যার আমরা চিন্তা করতে পারি, যে যে আগে ওকে। টিকিট পাবে সে আগে সিনেমা হলে ঢুকতে পারবে, এরকম টাইপ স্যার। আর লিফো বলতে স্যার আমরা ঘরের প্লেটকে সাজাতে মানে বুঝাতে পারি স্যার, যে আগে যে প্লেটটা রাখা হয়েছে সেই প্লেটটা সবার লাস্টে স্যার কি বের হবে। ভেরি গুড। তো এরকম একটা থিওরি আর কি স্যার, লিফ অ্যান্ড ফিফোর মধ্যে স্যার যদি আমরা। কয়েকটা ইউজ কেস বলেন স্ট্যাক এবং কিউর। স্যার সরি স্যার, মনে করতে পারছি না স্যার, এটা স্যার মুখস্থ করছিলাম অ্যাকচুয়ালি, এই জন্য স্যার কি বলতে পারলাম। আচ্ছা, একটু কয়েকটা ইউজ কেস দেখে নেবেন। বাবল শট পড়েছেন? বাবল শট? স্যার বাবল শট পড়ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চের মধ্যে পার্থক্য বলেন। লিনিয়ার সার্চের মাধ্যমে স্যার আমরা লিনিয়ার সার্চে ডেটা সর্টেড থাকার প্রয়োজন আছে কি নাই দেখি বলেন তো। স্যার এই মুহূর্তে স্যার মনে করতে পারছি না স্যার। টাইম কমপ্লেক্সিটি বলতে কি বুঝেন? স্যার আসুন স্যার। হ্যাঁ, আছে আছে। টাইম কমপ্লেক্সিটি বলতে কি বুঝেন? স্যার টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি এই দুইটা স্যার আলোচনা হয় স্যার বিগ নোটেশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে স্যার একটি প্রক্রিয়া চলমান অবস্থায় যখন কত সময় লাগবে সেটা স্যার আর কি হুম আমাদের টাইম কমপ্লেক্সিটি নির্ধারণ করে। হুম হুম হুম। আর স্পেস কমপ্লেক্সিটি স্যার তখন দরকার হয় যখন আমার মেমোরিতে স্টোর ডাটা যখন স্টোর হবে কতটুকু জায়গা লাগবে সেটা আর কি স্যার ওকে। ডিফাইন করা হয়। ব্যাক ট্র্যাকিং বলতে কি বুঝেন? স্যার ব্যাক ট্র্যাকিং মনে পড়ছে না স্যার। ওকে, অনেক ধন্যবাদ। ভালো পারছেন তো, শুধু শুধু টেনশন করছেন। থ্যাংক ইউ স্যার। আসলে স্যার, আসলে স্যার কলেজে যে কনসেপ্ট গুলো আছে স্যার, কলেজের হ্যাঁ চ্যাপ্টার গুলো ওগুলো সম্বন্ধে স্যার অনেক মানে একটু ভালো আইডিয়া আছে, কিন্তু স্যার এই যে হ্যাঁ আমি তো স্যার ট্রিপলি ব্যাকগ্রাউন্ডেড, তো এই হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ। প্রত্যেকটা জিনিসই আমার কি স্যার মুখস্থ করতে হয়েছে আর কি। তো না, যেটুকু আইডিয়া আছে স্যার এটা আর কি স্যার মানে করতে পারবো, কিন্তু স্যার সমস্যা আমার মনে নাই। হয় স্যার যে হ্যাঁ, স্কুল লেভেলে কলেজ লেভেলে যে বইটা আছে ওইখান থেকে কোয়েশ্চেন করলে ইনশাল্লাহ পারবো স্যার। ওইটা থেকে অনেক প্রশ্ন করবে দেখিয়েন। ওই বইটা তো আসলে আসলে সত্যি কথা যতগুলো ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন আছে। তারপর স্যার ভালো করে প্রচুর দেখবেন ইনফরমেশন। সমস্যা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর ছিলেন হচ্ছে তাসনিম ছিলেন মনে হয়, একটু বলেন জি তাসনিমের পর স্যার, আমি আসসালামু আলো করবো। আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আপনাকে, হ্যাঁ। জি স্যার। ওকে, বলেন 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 হচ্ছে ডস অ্যাটাক বলতে কি বুঝেন? দশ ডিটোস হ্যাঁ। মনে পড়তেছে না স্যার। আচ্ছা, ওকে। স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েব পেজের মধ্যে পার্থক্য বলেন। স্যার স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে যে ওয়েবসাইটটা হচ্ছে পরিবর্তন করা যায় না, এবং ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে স্যার যে ওয়েবসাইটটা পরিবর্তন করা যায়। আচ্ছা, মনে করেন আপনাকে আমি একটা সিনারিও দিচ্ছি, ঠিক আছে? মনে করেন জি আপনি আম, হচ্ছে যে কি বলবো, একটু একটা আপনাকে একটা একটা সিনারিও দিচ্ছি, আপনি জিনিসটা একটু ভালো করে চিন্তা করেন। মনে করেন আপনি লাইভ স্কোর দেখছেন, ওকে? খেলার লাইভ স্কোর জি দেখছেন। স্যার। এটা স্ট্যাটিক ওয়েবসাইট হবে নাকি ডাইনামিক হবে? স্যার এটা স্যার ডাইনামিক ওয়েবসাইট, শিওর? কারণ এটা পরিবর্তন হচ্ছে। জি স্যার, হুম। আচ্ছা, HTML এলিমেন্ট কি বলেন তো দেখি। স্যার এইচটিএমএল এলিমেন্ট, হ্যাঁ, এলিমেন্ট। এইচটিএমএল এলিমেন্ট হচ্ছে স্যার, স্যার মানে হ্যাঁ, শুনছি, মানে এইটা মনে পড়ছে না। আচ্ছা, HTTP পূর্ণরূপ বলেন তো। এইচটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, না এইচ এইচটিটিপি। HTTP HTTP। এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা দুইটা কাজ বলেন দেখি। স্যার এইচটিটিপির হচ্ছে কাজ, হুম। স্যার আমরা যখন হচ্ছে কোনো কিছু মানে ওয়েবসাইট মানে ব্রাউজারে খুঁজি, তো এইচটিটিপির মাধ্যমে, প্রোটোকলের মাধ্যমে আমাকে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে এইচটিটিপি একটা কাজ। আর একটা হচ্ছে যে এইচটিটিপি হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের এক কথায় আপনার বলেন, হচ্ছে এক কথায় বলেন। অ্যাড্রেস নির্ধারণ করে।
আচ্ছা, সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগ আমরা রক্ষা করি। ব্রাউজারের যে কোনো একটা রিকোয়েস্ট আমরা সেটা সার্ভারের কাছে নিয়ে যাই, আবার সেই রিকোয়েস্টের রেসপন্স করে তা ক্লায়েন্টের কাছে নিয়ে আসি। এরপর ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে সংযোগটা আছে সেটা কিন্তু বিচ্ছিন্ন করে ফেলি, ঠিক আছে? এইটা হচ্ছে যে মূলত এসটিডিপির মূল বেসিক কাজগুলো, এগুলো একটু ভালো করে দেখবেন, হ্যাঁ, এগুলো কিন্তু কলেজ লেভেলের বইয়ে আছে, একটু দেখবেন। আচ্ছা, বটনেট বলতে কি বুঝেন? ডট নেট হচ্ছে একটা এক্সটেনশন, মানে ডোমেইনের নেম। যেমন হচ্ছে ডট বিডি, ডট নেট, ডট কম। এটা ডট নেট মানে হচ্ছে আহ, তার সঠিক ধারণা আছে মানে নাকি সঠিক এমনি? এক্স্যাক্টলি মানে বলতে পারতেছি না। আচ্ছা, এগুলো একটু দেখতে হবে, হ্যাঁ, না একদমই যদি কোনো কনসেপ্ট না থাকে, সরি স্যার, ঠিক আছে। জি ঠিক স্যার। আছে, অনেক ধন্যবাদ। আর একটু একটু দেখবেন, কোনো সমস্যা নাই, টেনশনের কোনো কিছু নাই, আস্তে আস্তে একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে ভালো দিতে পারবেন সবই ভাই। মানে মানে সবই শোনা জানা, কোয়েশ্চেন কিন্তু তাই তো, মানে জানা কোয়েশ্চেন শোনা মানে করছেন কিন্তু পারতেছি না আপনি বলতে। না না, পারবেন, কোনো এটাই সমস্যা নেই, একটু হচ্ছে একটু দেখেন, সমস্যা একটু একটু হচ্ছে। দেখেন, কোনো সমস্যা হবে না। যেমন স্যার ডট ডট নেট এটা বুঝতেছি যে আমার নেটওয়ার্কের সাথে যে কোনো একটা ওয়েবসাইট রিলেটেড। হ্যাঁ, এগুলো আসলে বেসিক্যালি সাইবার সিকিউরিটি থেকে প্রশ্নগুলো করেছে আর কি, ডস ডিডস, ক্রস সাইট স্ক্রিপ্টিং, এগুলো কিন্তু আপনাদের সিলেবাসের খুব গুরুত্বপূর্ণ টপিক, হ্যাঁ, একটু দেখে নেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, এরপর, ধন্যবাদ। ঠিক আছে, আর কে আছেন, যে আর কে আছেন, আর কে আছেন? আরেকজন ছিল মনে হয় না? আলমগীর, আপনি? আলমগীর জি আছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দিয়ে আমরা শেষ করবো আজকে, ঠিক আছে? জি একটু সবাই থাকবেন আর 5 মিনিট, আমি একটা অ্যানাউন্সমেন্ট করে আমি আচ্ছা, মারুফও আছেন। আচ্ছা, আপনাদের দুইজনকে দিয়ে শেষ করবো আজকে, এখানেই ক্লোজ করবো আর কি, ওকে? আচ্ছা আলমগীর, বলেন কোথায় পড়াশোনা করেছেন? স্যার, আমি প্রাইম ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, মিরপুর 1। আচ্ছা, আপনাদের 18তমতে একটা প্রশ্ন এসেছিল, সিএসএস এর বিভিন্ন প্রকারভেদগুলো সম্পর্কে আলোচনা করতে বলেছিল, তো আপনি আমাকে একটু সংক্ষেপে বলবেন কত ধরনের সিএসএস আছে? স্যার, সিএসএস 3 প্রকার: ইনলাইন, আচ্ছা। ইন অর্ডার, আর ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল আছে। আচ্ছা, একটু সংক্ষিপ্ত ভাবে দেখি বলেন তো, স্যার, এক্সটার্নাল সিএসএস ইনলাইন বলতে। হচ্ছে না, এই সবগুলো না, ইন্টার এক্সটার্নাল, এক্সটার্নাল সিএসএসটা অনলি। এক্সটার্নাল মূলত অন্য জায়গায় সিএসএস ব্যবহার করে এই মেইন কোডের সাথে লিংক করতে হয় স্যার। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে, সিএসএস মানে টা অন্য লিখিত জায়গায় পরীক্ষা? ব্যবহার করে মেইন কোডের সাথে লিংক। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো, 95 অ্যান্সার করছি, এখন মার্ক আশা করছি 60+ পাবো স্যার। আচ্ছা, আপনাকে একটা সহজ প্রশ্ন করব, আপনি এটা এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা জি করবেন, স্যার। হ্যাঁ? একটা উদাহরণ দিয়ে আমাকে বুঝাই দিবেন, আমি আপনার জি স্যার। স্টুডেন্ট, আপনি আমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিবেন। ফরেন কি বলতে কি বুঝেন? একটা জি স্যার। এক্সাম্পল দিয়ে বুঝেন, ফরেন কি বলতে কি বুঝেন, ফরেন কি বলতে কি এ- বুঝেন, একটা একটি এক্সাম্পল। ডাটা টেবিলের একটি ডাটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য ডাটা টেবিলের সাধারণ কি হিসেবে ঘোষণা করা হয় স্যার? হুম হুম। স্যার, একটি ডাটা টেবিলের আমরা প্রাইমারি কি ফরেন যদি কিটা অন্য কেন টেবিলের ব্যবহার সাধারণ করি কি এক হিসেবে ঘোষণা কথায়, করা হয়, তবে সেইটি কিটাকেই ফরেন কি বলা হয়। আমরা ফরেন কিটা কেন ব্যবহার করি এক কথায় উত্তর দিন। ফরেন কি স্যার, দুইটা টেবিলের আর কি কানেক্ট করার জন্য স্যার, এই ওকে, টেবিলের কিছু ডাটা ঠিক ওই আছে, আমি টেবিলের আনসার কোনো পেয়ে গেছি আমার। ব্যক্তির সাথে করা থাকবে স্যার। এবার বলেন, টিসিপি এবং ইউডিপির মধ্যে পার্থক্য বলেন একটা। টিসি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর হচ্ছে স্যার একটা কি স্যার, সরি প্রশ্নটা। ইউডিপি, ইউডিপি। স্যার এটা সরি আমার জানা নেই স্যার। আচ্ছা, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, ঠিক আছে। জি স্যার। জি স্যার। ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারে কোন কোন কাজগুলো হয় বা কি কি হয়, কি কি মানে মেকানিজম আছে ওএস অ্যাপ্লিকেশন লেয়ারে? আহ, স্যার, ওআইএস এর মডেল গুলো বলতে পারবো স্যার, অ্যাকচুয়ালি আসলে এই লেয়ারে কি কাজ হয় এটা স্যার আমার একটু জানা নেই একটু স্যার। একটু ধারণা নিয়ে নেবেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা। আচ্ছা, বাকেট অ্যালগরিদমের নাম শুনেছেন? শুনেছি স্যার, এই বিষয়ে স্যার আমার হ্যাঁ নেই আর কি, পড়া নাই আর কি স্যার। আচ্ছা, সাবনেটিং বলতে কি বুঝেন? সাবনেটিং বলতে স্যার মূলত একটা আইপি কে নির্দিষ্ট ইয়েতে ভাগ করে দেওয়া স্যার, ওকে, হোয়াইট বক্স নির্দিষ্ট টেস্টিং, ক্লায়েন্ট। হোয়াইট বক্স টেস্টিং বলতে কি বুঝেন? হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে এটার অভ্যন্তরীণ স্ট্রাকচার জানতে হয় আর কি স্যার। মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 2 ধরনের টেস্টিং আছে: হোয়াইট বক্স এন্ড ব্ল্যাক বক্স। তো হোয়াইট ওকে, বক্স টেস্টিং হলো। ওকে, আপনি এক কথায় বলবেন ইউজ কেস ডায়াগ্রাম বলতে কি বুঝেন? ইউজ কেস এন্ড ওর কেস। স্যার সরি,
আচ্ছা, এগুলা একটু দেখে নেবেন, হ্যাঁ। জি স্যার। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা মারুফকে দিয়ে শেষ করব, ঠিক আছে? আছেন আপনি? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আপনাদেরকে দীর্ঘক্ষণ ধরে কষ্ট দিচ্ছি আর কি, দীর্ঘক্ষণ ধরে কানেক্ট করে রাখছি। এটা সেটা কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে, তারপরে আশা করি বৃথা যাবে না, কিছু না কিছু অবশ্যই শিখবেন, কিছু না কিছু অবশ্যই জানবেন এবং অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আপনার পুরো নামটা বলেন। স্যার, আমার নাম আব্দুল আল মারুফ। ওকে। সফটওয়্যার ডেভেলপিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অ্যাজাইল মডেলের সুবিধা বলেন দুইটা। মনে করতেছে না এই মুহূর্তে, এখানে সাপোর্ট ফলো হয় না অনেকদিন ধরে। ওকে, আপনার পছন্দের একটা টপিক বলেন। স্যার ডাটাবেস। ডাটাবেস ডাটা আপনার পছন্দের টপিক, তাই তো? অ্যাসিড প্রপার্টিজ বলতে কি বুঝেন দেখি বলেন। অ্যাসিড প্রপার্টিজ হচ্ছে স্যার, আমরা যখন ট্রানজাকশন করে লেনদেন করি তখন ট্রানজাকশনের যে স্টেটমেন্ট গুলো, এটা সঠিকভাবে লেনদেন হচ্ছে কিনা, সফল হচ্ছে কিনা, এটা হচ্ছে অ্যাসিড প্রপার্টি। আর অ্যাসিড প্রপার্টি হচ্ছে কিছু বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে অ্যাসোমেটিসি, যেটা হচ্ছে যে কনকারেন্সি, ডিউরেবিলিটি, আর হচ্ছে যে আরেকটা যেন অপশন আছে, ডিউরেবিলিটি, আইসোলেশন। এই চারটার মাধ্যমে এসিআইডি এসিআইডি প্রপার্টিজ কমপ্লিট করে সম্পন্ন। আচ্ছা, ডাটাবেস স্কিমা বলতে কি বুঝেন? ডাটাবেজ ওভারঅল সকল সামগ্রীকে সামগ্রিক ডিজাইনকে হচ্ছে ডাটাবেজ স্কিমা বলা হয়। আচ্ছা, এগুলো একটু গুছিয়ে আনসার করার চেষ্টা করবেন। আচ্ছা, আমি নেক্সট প্রশ্নের দিকে যাচ্ছি। ডাটাবেস টিউনিং বলতে কি বুঝেন? বুঝলেন স্যার? ডাটাবেস টিউনিং। উম, আচ্ছা, ডাটাবেস তার মানে নর্মালাইজেশন বলতে কি বুঝেন দেখি বলেন। ডাটাবেজ নর্মালাইজেশন হচ্ছে গিয়ে ডাটাবেজের ফিল্ড এবং রেকর্ড গুলোকে হচ্ছে গিয়ে টেবিলের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং মিনিমাইজ করার জন্য এক ডাটাবেজ কথাই বলেন, নর্মালাইজেশন। আমরা নর্মালাইজেশন কেন করি? ডাটাকে সুন্দরভাবে মিনিমাইজ করার জন্য, পরিচালনা করার জন্য, যাতে ডাটাগুলো যেন একাধিক ডাটা না থাকে এখানে। আচ্ছা, মানে মোটামুটি ডুপ্লিকেট ডেটা বাদ দেওয়া, সোজা কথা হচ্ছে সেটা, তাই না? আর বড় বড় টেবিলগুলোকে আপনি ভাগ করে ছোট ছোট টেবিলে রূপান্তর করে ফেলবেন, একদম ক্লিয়ার করে জিনিসটা, আর কোনো ইয়ে থাকবে না। সাইফার টেক্সট বলতে কি বুঝেন? সাইপারটেক্স হচ্ছে স্যার প্লেন টেক্সটের পূর্বে ডাটা যাচ্ছে, মানে হচ্ছে কোনো এনকোডেড আরো পূর্বে ডাটা হচ্ছে সাইফার টেক্স, মানে থেকে একটু হবে স্যার, মনে মনে পড়তেছে না এই মুহূর্তে, পড়ছিলাম। আচ্ছা, ডাটা অ্যাবস্ট্রাকশন বলতে কি বুঝেন? লাস্ট কোশ্চেন আপনার, ডাটা অ্যাবস্ট্রাকশন বলতে কি বুঝেন? মনে পড়তেছে না স্যার এই মুহূর্তে। ওকে, সমস্যা নাই, সমস্যা নাই। আস্তে আস্তে পারবেন। ভালো দিয়েছেন, সমস্যা নেই, আস্তে আস্তে আর একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? অনেকগুলো কোশ্চেন। আচ্ছা, ওই স্যার আমি কিন্তু একটু ভুলে যাচ্ছে, মানে কোন না টপিকের না, উপর সমস্যা হবে ভুলে না। যাচ্ছে। আমি আমি আসলে সত্যি কথা বিশ্বাস করেন, আমি আরো কিছু জিনিস তৈরি করছি, আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই, একবার একবার চোখ বুলিয়ে যাবার মতো করে অন্তত পেয়ে যাবেন। আমরা আজকে এই সেশনগুলো এখানে শেষ করবো, তার আগে আমি জাস্ট 2 মিনিট একটু সময় নিচ্ছি আপনাদের থেকে। জি আপনাদের স্যার। মানে এই সেশনগুলো হচ্ছে যে আপনাদের কাজে লাগছে কিনা, আমরা আরো 2-3টে জি, জি, এরকম অবশ্যই সেশন কাজে নিব লাগছে কিনা। স্যার। অবশ্যই আমাদের উপকার হচ্ছে স্যার। আচ্ছা। এক কথা স্যার হচ্ছে কি যে আমরা যে ভাইবা দিচ্ছে, মানে পারতেছে হ্যাঁ, না পারতেছে আমার কথা নেই, কিন্তু একটা হ্যাঁ। অভিজ্ঞতা যে এখানে ভয়টা ভয়টা কেটে যাচ্ছে, এটা সবচেয়ে বড় কথা স্যার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আম, ঠিক আছে, সমস্যা নেই, বাকিরা একটু বলবেন যে মানে আপনাদের মানে কাজে আসছে কিনা বা আপনারা কিছু জানতে পারছেন কিনা, আসসালামু ঠিক আলাইকুম আছে? স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। জি স্যার, ভালো স্যার, হচ্ছে স্যার। হুম। আমি হচ্ছে আমার পরিচয়টা প্রথমে দিই, আমি হ্যাঁ। সোনিয়া ফারহানা। তো আচ্ছা। আমি আপনার পেইড ব্যাচ বা এরকম মানে কিছুই না, আমি ফেসবুক হ্যাঁ। থেকে আপনাকে চিনি। তো আচ্ছা, আচ্ছা। হচ্ছে স্যার, আমি স্কুল লেভেলের ভাইবা আপনার সব সেশন মানে আপনি ইউটিউবে যা আপলোড করেন, ফেসবুক হ্যাঁ, পেজে এবং বিভিন্ন হচ্ছে হ্যান্ড নোট শেয়ার করেন স্যার, আমি হ্যাঁ। শুধুমাত্র সেগুলা পড়েই আল্লাহর রহমতে অনেক ভালো ভাইবা দিয়েছি। আমাকে হচ্ছে 10টা কোশ্চেন করছে, আমি 10টাই আনসার করতে পারছি। তো আচ্ছা, স্যার, আচ্ছা। হাম্বল রিকোয়েস্ট হচ্ছে আপনি সেশন গুলা চালায় যান, আমি শুধুমাত্র আপনার সেশন গুলাই দেখি এবং হচ্ছে ব্যক্তিগতভাবে শুধু নিজের মতো করে পড়ি এবং আপনার হচ্ছে সেশন এবং নোট গুলা শেয়ার করলে সেগুলা পড়ি। তো স্যার প্লিজ স্যার আচ্ছা, আপনি হচ্ছে সেশন গুলো কন্টিনিউ করবেন। আচ্ছা, আচ্ছা।
যাক, খুব ভালো লাগলো আসলে। এটা আমি আপনাকে কেন জিজ্ঞেস করলাম জানেন? কারণ হচ্ছে যে দেখেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে কোনো সমস্যা নেই। আমরা যে কোনো সময় যে কোনো যদি সাপোর্ট লাগে সেটা অবশ্যই নক করবেন, জানাবেন। আর আপনাদের যদি উপকারে আসে, কারণ এই যে যেমন দেখেন, এই যে 1 ঘন্টা 30 মিনিটের মতো ভাই প্রায় আমার সাথে কানেক্টেড আছেন, আমি যদি একটা জিনিস আপনাদেরকে একটা অভিজ্ঞতা দিতে না পারি বা কিছু যদি জানাতে না পারি, কিছু যদি শিখাতে না পারি, তাহলে তো এগুলো কোনো উপকারে আসবে না, ঠিক আছে? আর আপনাদেরকে যারা এখানে লাইভে আছেন বা পরবর্তীতে যারা সেশনটা দেখছেন, আমি সবসময় আমি আবার একটা কথা রিপিট করছি এবং আমি আপনাদেরকে জানাচ্ছি, আগামী 11ই মে আমরা একটা আইটি ক্যারিয়ার আড্ডা করব, যেখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গেস্ট থাকবে, 3জন গেস্ট থাকবে, যাদের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং যাদের মাধ্যমে আপনারা অনেকগুলো আপনাদের ভিতরে যে কোয়েশ্চেনগুলো আছে, আপনি আপনার আইটি ক্যারিয়ার করতে চাচ্ছেন বা আপনি কি কাজ করতে চাচ্ছেন, কি নিয়ে কাজ করছেন, একদম মন খুলে কথা বলতে পারবেন, আপনার বিভিন্ন সমস্যাগুলো বলতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমি জাস্ট বারবার আপনাদেরকে বলেছি, আমার এই প্ল্যাটফর্মটা থেকে আমার যে টার্গেটটা সেটা হচ্ছে যে আমি যদি আপনাদের চলার পথে যে বাধাগুলো আছে বা আপনাদের যে গাইডলাইনটা প্রয়োজন সেটা যদি প্রোভাইড করতে পারি, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো আপনারা হাতে 1 ঘন্টা সময় রাখবেন। 11 তারিখ রাত 9:30 বাজে শুরু হবে এবং 3জন খুব, আমি কি বলবো, আমার খুব কাছের মানুষ এবং যারা হচ্ছে যে তাদের স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং আপনাদের অনেক পপুলার, আপনাদের অনেকেই আপনারা চিনবেন, হ্যাঁ অনেকেই জানবেন, আমি এখনই ডিসক্লোজ করছি না। এবং আপনাদের যত কোয়েশ্চেন আছে, আপনাদের যত মানে জানার জিনিস আছে বা যত কিছু বোঝার আছে, আপনাদের কোয়েশ্চেন করবেন, আপনি এটা করতে চাচ্ছেন, আপনার প্ল্যান এটা, এটা করলে ভালো হবে কিনা, বা আমরা উনাদের মুখে শুনবো উনারা উনাদের ক্ষেত্রগুলোতে কিভাবে কাজ করছে বা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছে, যা কোন কোন সেক্টরে কি কি সুবিধা পাচ্ছে, এই সেক্টরে কি সুবিধা কি অসুবিধা, ওই সেক্টরে কি অসুবিধা, একদম ইন ডিটেলস আমরা আলোচনা করব। তো যদি সময় থাকে অবশ্যই সেই সেশনটাতে যুক্ত হবেন এবং আপনাদের যারা পরিচিত আছে, যারা আপনাদের ফ্রেন্ড আছে, আপনাদের বিভিন্ন ইউনিভার্সিটির বন্ধু বান্ধব আছে, সবাইকে সেটা শেয়ার করবেন। আমি কালকে পোস্টারটা শেয়ার করব, আপনারা তখন জানতে পারবেন কারা কারা গেস্ট থাকবে। সবার সাথে শেয়ার করবেন যাতে আমরা একটা সাকসেসফুল একটা ক্যারিয়ার আড্ডা করতে পারি, আইটি ক্যারিয়ার আড্ডা করতে পারি। এবং আমি কথা দিচ্ছি, এই ক্যারিয়ার আড্ডাটা থেকে আপনারা অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন, অনেক কিছু বুঝবেন এবং আপনি একটা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পাবেন আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য, ঠিক আছে? তো এই প্রত্যাশাই করব, সবাই যুক্ত থাকবেন। আর আরো সেশন হবে, আমি এর মধ্যে আরো কিছু নোট শেয়ার করছি। আমি একটু ফ্রি টাইম পেলেই আমি সাথে সাথে আপনাদেরকে সকালবেলা ডেট দিয়ে দিব, সেদিন রাত্রেবেলা আপনারা যুক্ত হয়ে যাবেন, সেশন হবে। আপনাদের যতক্ষণ আগ্রহ আছে কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকে সেশনটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। সবাই সুন্দরভাবে পড়াশোনা করতে থাকেন, আমার জন্য প্রে করবেন। এইটাই বলেই আজকের সেশনটা আমরা এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।